এনসিপির যে নীতি সেই জায়গা থেকে তারা অনেকাংশে বিচ্যুত হয়েছে, তারা ভোটের রাজনীতিতে ঢুকে গেছে, কিন্তু তাদের কাছ থেকে মানুষ আশা করেছিল ন্যায় নীতির রাজনীতি। 5 তারিখের পরে অনেকের মুখে শুনছি যে আগেই ভালো ছিলাম, প্রশাসনকে তারা ঠিকভাবে কন্ট্রোল করতে পারেনি, নিয়ন্ত্রণ করতে পারেনি। ছাত্র নেতারা আসলে মূলত কোন কোঠার ভিত্তিতে তারা উপদেষ্টা পরিষদের জায়গা পেয়েছিল বলে আপনি মনে করেন? খুব সম্ভবত গায়েবী কোনো কোটা ছিল। আপনার কি মনে হয় যে এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে? এদেশের জনগণ আমাদেরকে ক্ষমা না করলেও ডক্টর ইউনূসকে ক্ষমা করবে না। আপনি কি স্বীকার করেন যে জামাতে ইসলামী রাজাকারদের দল? তারাই স্বীকার করেছে, এটা আমার মনে করার কিছু নেই। অনেকেই 71 এবং 24কে এটা মিলানোর চেষ্টা করে। 71 আর 24 কখনোই আলাদা কিছু না। মানুষ এখন বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের গালি হিসেবে ব্যবহার করে। যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করা হচ্ছে 5 তারিখের পরে যে থানাগুলো থেকে যে সমস্ত অস্ত্র লুট হয়েছে সেই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি, সে বলছে পেঁয়াজের দাম 45 টাকা বেড়ে গেছে। আন্ডার 18 একটা মেয়েটা 11 দিন জেলে ছিল। তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে 5 কোটি মানুষ জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তাহলে সবাইকে আপনারা অ্যারেস্ট করতে হবে। বাংলাদেশে এত জেল নাই ভাই। জুলাইয়ের মধ্যে হেলমেট পরে পরে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা সরাসরি গুলি করেছে। শুধুমাত্র নৌকাকে পছন্দ করতে বলে বা সমর্থন করতে বলে তারা আওয়ামী লীগ পরিচয় দিত, তাদেরকে গ্রেফতার করে এই ধরনের হয়রানি বন্ধ করা উচিত অবিলম্বে। আপনি মিডিয়াকে বারবার হচ্ছে যে আপনি দোষারোপ করছেন, মিডিয়া তো অনেক ভালো কাজ করে, সেটা বেশি প্রশংসা তো আমরা পাওয়ার দাবি রাখি না। অবশ্যই অবশ্যই আমি বলি, আপনার কাছে কি মনে হয় যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হবে? আমি এটা মনে করি না যে আমাকে আমার বাবার সামনে রেপ করা হবে, তো মেরে ফেলা ছাড়া আমাদেরকে থামানো যাবে না। স্বাগত জানাচ্ছি সুখবর.com আয়োজিত নিয়মিত টকশো সুসংলাপে। আপনাদের সঙ্গে রয়েছে আমি এস এম শামীম। আজকের বিষয় অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বর্তমান বাংলাদেশ। আজকের এই পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়শা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে প্রথমেই জানতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখনকার সময় অনেককেই বলতে শোনা যাচ্ছে যে চোখের পর্দা খুলে গেছে, অনেকেই বলছেন আগেই ভালো ছিলাম। অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির লিডাররা এই দেশের মানুষের কাছে যেভাবে নিজেদেরকে উপস্থাপন করেছিল বা মানুষকে যেভাবে আশ্বস্ত করার চেষ্টা তারা করেছিল, এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার এই দেশের মানুষকে যেভাবে আশা ভরসা দিয়েছিল, সেই আশা ভরসার সাথে বাস্তবতার মিল তারা খুঁজে পাচ্ছে না, যার ধরুন এই ধরনের বক্তব্য আসছে। এই বিষয়টা আমি আপনার কাছ থেকে জানতে চাই। শুরুতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সুখবরের পক্ষে থেকে মানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা। দেখেন, আমরা 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রথমত যেই ফ্রেমিংটা করা হয় যে জুলাইয়ের প্রমিনেন্ট ছাত্র নেতা কিংবা আন্দোলনের প্রধান নেতা হিসেবে আখ্যায়িত করার যে একটা কালচার ওই সময় থেকে আমরা পরবর্তীতে দেখেছি, এটা একটা বাজে ফ্রেমিং হয়েছে। কেননা জুলাইয়ের মধ্যে একক নেতৃত্ব কখনোই ছিল না, এবং জুলাইয়ের ওই অর্থে আসলে যে কি বলে এটাকে, আপনি যে প্রশ্নটা বলেন যে একদম সম্মুখ সারির নেতা, সম্মুখ সারির নেতা বলতে আমরা যদি বলি সারা বাংলাদেশে কিন্তু জেলা ভিত্তিক, উপজেলা, ইউনিয়নেও অনেক অনেক ক্ষেত্রে আসলে আন্দোলনটা হয়েছে। তো জেলা ভিত্তিকভাবে দেখা গেছে যে যদি বলি যে আমাদের পটুয়াখালী জেলায় যারা আন্দোলন করেছে তাদেরকে কি আপনি বলবেন যে মানে সম্মুখ সারির নেতা? সেটা অবশ্য বলে না মিডিয়া। তো তারাও কিন্তু ওই জেলার আন্দোলনটাকে ওইখানে প্রাণ দিয়েছে। বরিশালে যে আন্দোলন করেছে, বরিশাল আমরা জানি বরিশাল বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম পুলিশ মুক্ত করে, মানে ওই যে স্বাধীনতার মতো করে বলি যে বরিশাল সর্বপ্রথম স্বাধীন হয়েছে এই 24-এর যুদ্ধে। তো সেখানে আপনি কি তাদেরকে কি বলবেন কি না যে মানে সম্মুখ সারির নেতা? এটা বলা হয় না। তো এই যে সম্মুখ সারির নেতা হিসেবে মিডিয়ার যে ফ্রেমিং, এবং এই ফ্রেমিংকে কেন্দ্র করে তাদের যেই আসলে সাপোর্টটা পাওয়া, এবং তারা যে ওই মিডিয়ার বদৌলতে অনেকে হিরো হয়েছে, অনেকেই জিরো হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও মিডিয়ার ফোকাসে না আসার কারণে অনেকে হারিয়েও গিয়েছে। তো সেই ক্ষেত্রে বলতে চাই যে মিডিয়ার আসলে মানে কি বলে, আসলে তার কাজ, যোগ্যতা এবং তার অবদান অনুসারেই আমি মনে করি মিডিয়ার এক একজনকে হিরো বানানো উচিত। কারণ মিডিয়ার এখনকার সময় আমরা দেখেছি যে মিডিয়া চাইলে যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, যে কাউকে খুব বড় কাল্ট আকারে প্রেজেন্ট করতে পারে, আবার যে কাউকে দেশপ্রেমিক কিংবা ছাত্র নেতা হিসেবে উপস্থাপন করা যায়। তো সেই ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনার মূল প্রশ্ন যেটা, যে 5 তারিখের আগে আমাদের ছাত্র নেতাদেরকে যেভাবে দেখা গিয়েছে 5 তারিখের পরে সেভাবে দেখা যাচ্ছে না। অনেকের মুখে শুনছি যে আগেই ভালো ছিল কিংবা আগেই ঠিক ছিল। এটার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে এই সরকারের পরপর যেই ব্যর্থতাগুলো তারা দেখে আসছে। সেটা আমরা দেখেছি, এই সরকার বাজার নিয়ন্ত্রণে অনেক প্রথম দিকে প্রচুর
মানে বেগ পেতে হয়েছে। এরপর দেখেছি তারা বিচার কার্য ঠিকভাবে পরিচালনা করতে পারেনি। আমরা দেখেছি প্রশাসনকে তারা ঠিকভাবে কন্ট্রোল করতে পারেনি, নিয়ন্ত্রণ করতে পারেনি। আরও দেখেছি যে 5 তারিখের পরের 8 তারিখে যে সরকারটা হলো, তারা মোটামুটি একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে। সেই জায়গা থেকে প্রথম দিকে কিন্তু মানুষ তাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে, তাদের উপরে ভরসা রেখেই বসেছিল। কিন্তু যত দিনগুলো বেড়েছে তত মানুষ আশাহত হয়েছে। কেননা তাদের প্রায়োরিটির জায়গা যেগুলো হওয়ার কথা ছিল, তারা তাদের মূল লক্ষ্য এজেন্ডা থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে বেশি ফোকাস করেছে। তো এই জায়গা থেকে মানুষের এই যে ক্ষোভ, এটা আসলে আমি মনে করি কিছুটা হলেও যৌক্তিক। এবং ছাত্রদের কথা যেখানে আসে সেটা আমি বলি, দেখেন জুলাইয়ের মধ্যে যেই ছাত্রনেতা ম্যাচ ভাড়া দেওয়ার সক্ষমতা ছিল না, 3 থেকে 4 হাজার টাকা মেডিসিন, জুলাইয়ের মধ্যে আহত হওয়ার পর মেডিসিনটাও তার সাবেক সংগঠনের কোনো নেতৃবৃন্দ কিনে দিয়েছে। তো সেই নেতা যখন নির্বাচনী হলফনামায় কোটির কাছাকাছি আর্থিক অবস্থা, সাবেক সংগঠন বলতে আপনি কোনটা বলতে চাচ্ছেন? সাবেক সংগঠন বলতে দেখেন মানে ছাত্র অধিকার পরিষদ থেকে কিন্তু বের হয়ে এসে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন হয়েছিল, ছাত্র সংগঠন। তো সাবেক সংগঠন বলতে পরিষদকে মিন করেছি। তো পরিষদের নেতাকর্মী যখন সেই কর্মীকে মানে নেতাকে হচ্ছে জুলাইয়ের মধ্যেও মানে প্রেসক্রিপশন ধরে মেডিসিন কিনে দিতে হয়, মেডিসিন নিয়ে বাসায় যাওয়ার সময় যখন বলে যে ভাই আমার তো হচ্ছে ম্যাচ ভাড়াটা দেওয়া হয়নি, প্লিজ এটার একটু ব্যবস্থা করে দিন। তো 1.5 বছর 2 বছরের মাথায় এসে যখন আমরা দেখি সেই নেতার ছাত্র নেতার হলফনামায় কোটি কোটি ছুঁই ছুঁই অবস্থা। রিসেন্টলি অনলাইনে একটা মিমস আছে, একজন মা একটা ছেলেকে মারতেছে আর বলতেছে তোরা তো একসাথেই আন্দোলন করছিস, ও নাকি কোটিপতি, তুই তো এখন আমার কাছ থেকে হাত খরচ নেস। তো বিষয়টা অন কাইন্ডস অফ এরকমের যে কিভাবে সম্ভব, আমরাও অবাক হই। 2024 সালের জুলাই আগস্টের যে আন্দোলন, জুলাই আন্দোলনটা শুরু হয়েছিল মূলত দাবি ছিল কোটা বিরোধী। সেই কোটা বিরোধী আন্দোলন জুলাইয়ে শুরু হয়, এক পর্যায়ে রাজধানীতে শুরু হওয়া আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে যায়। এর মধ্যে আমরা দেখলাম যে রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়, তখন আন্দোলনের ব্যাগ আরও বেড়ে যায়। এক পর্যায়ে মুগ্ধকে যখন গুলি করে হত্যা করা হয়, তখন আন্দোলনটা তীব্র আকার ধারণ করে। তখন আন্দোলনটা হয়ে যায় কোটা বিরোধী থেকে ছাত্র জনতার আন্দোলন, এবং সেই আন্দোলন একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয়। 5 আগস্টের তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, এবং যে বিষয়টাকে কেন্দ্র করে আন্দোলনের সূত্রপাত মূলত কোটা বিরোধী আন্দোলন। এর পরবর্তী সময় যখন 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, সেই অন্তর্বর্তী সরকারে কয়েকজন ছাত্র উপদেষ্টা হিসেবে শপথ নেয়। এখন কথা হচ্ছে সেই ছাত্ররা কোন কোঠায় উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদের যে ছাত্ররা এখানে এসেছে, তারা তাদের কার্যক্রমে কতটুকু সফল বা কতটুকু ব্যর্থ। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র নেতা যারা আছেন, আপনাকে আমরা হচ্ছে মিডিয়ার আলোকেই চিনতে পেরেছি, বা আমরা দেখেছি যে সম্মুখ সারিতে থেকে আপনিও কথা বলেছেন অনেক সময়, অনেক স্লোগানে আপনি পরিচিতি লাভ করেছেন সারা দেশব্যাপী। তো এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই ছাত্র নেতারা আসলে মূলত কোন কোঠার ভিত্তিতে তারা উপদেষ্টা পরিষদের জায়গা পেয়েছিল বলে আপনি মনে করেন? আমাদের প্রথমত বিষয়ে তাদের ভাষ্য মতে যে 90-এর গণঅভ্যুত্থানে তারা দেখেছে যে কিভাবে একটা গণঅভ্যুত্থানকে বিফল করে ফেলা হয়েছে, কিংবা ব্যর্থ করে দেখানো হয়েছে, ব্যর্থ করা হয়েছে। তো তার প্রেক্ষিতে তারা বলেছে যে স্টুডেন্টদের স্টেক না থাকলে হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান হয়তো বা ব্যর্থ হবে সেই দায় থেকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ছাত্ররা গণঅভ্যুত্থানের পরে ছাত্ররা যেহেতু দেশ থেকে একটা স্বৈরাচারকে হটিয়েছে, নতুন করে দেশভারের দায়িত্ব ছাত্রদের হাতে আসতেই পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু প্রথম থেকে যারা দুইজন হচ্ছে ছাত্র উপদেষ্টা হয়েছে, তারা কোন কোটায় হয়েছে এটা আমি জানি না, খুব সম্ভবত গায়েবী কোনো কোটা ছিল। এবং মিডিয়ায় যেটাকে বারবার ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে সমন্বয়কদের ভোটাভুটি কিংবা মতের ভিত্তিতে, এটা পুরোপুরি মিথ্যা একটা কথা। আমি একদম স্পষ্ট করে বলি যে সমন্বয়কদের মতামত কারা ক্যাবিনেটে যাবে ছাত্রদের মধ্য থেকে, এই ব্যাপারে সমন্বয়কদের কোনো ধরনের কোনো মতামত নেওয়া হয়নি। গুটি কয়েক মানুষের সিদ্ধান্তে ওই 2জন ছাত্র নেতারা তখন উপদেষ্টা বা ক্যাবিনেটে গিয়েছিল। তো এইটা আমি খুব স্পষ্ট করে বললাম, কারণ মিডিয়াতে এটা নিয়ে অনেক পরিমাণ ধোঁয়াশার সৃষ্টি করা হয় এবং অনেক ক্ষেত্রেই বলা হয়। আমি দেখেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থেকে শুরু করে অনেকেই বলেছে যে আমরা সমন্বয়কদের সাথে কথা বলে কিংবা এই করে নিয়েছি। আমি একজন জুলাইয়ের কেন্দ্রীয় সমন্বয়ক, এবং 8 আগস্ট সকালবেলা আমাদের টিএসসিতে যে মিটিংটা হয়েছিল, সেখানে শুধুমাত্র আমাদেরকে সিদ্ধান্ত জানানো হয়েছিল। আমাদের কাছ থেকে মানে কারা ক্যাবিনেটে যাবে কিংবা কি প্রসেসে হচ্ছে আমাদের এই ব্যাপারে আসলে মতামত দেওয়ার সুযোগ ছিল না এবং নেওয়া হয়নি। এটা পুরোপুরি মিথ্যা একটা কনসেপ্ট, এবং তারা কোন কোটায় গিয়েছে সেটার উত্তর একান্তই তারাই জানে, এটার উত্তর এখন পর্যন্ত আমরা জানি না। কেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা হিসেবে তো আপনারও মানে এটা জানার
উচিত এবং এই দেশ প্রশ্ন এবং আসলে দেশবাসী বহুবার করা হয়েছে, দেশবাসী তবে কিন্তু তাদের একাধিকবার কাছ থেকে আমরা সদুত্তর পাইনি। আপনারা জানেন নাহিদ ইসলামের একটা বক্তব্য মতে আছে যে একটা লিয়াজু কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিও বা কিভাবে গঠন করা হলো এবং এই কমিটিতে যে 5 জন ছিল তখনকার মাহফুজ আলম থেকে শুরু করে লিয়াজু কমিটিতে ছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি লিয়াজু কমিটিতে ছিল, আরিফা দিব ভাই লিয়াজু কমিটিতে ছিল। এই যে সদস্য যারা লিয়াজু কমিটিতে আছে এবং তারা নাহিদ ইসলামের ওই সময়ের ভাষ্যমত আপনি খাটলে পাবেন যে এই লিয়াজু কমিটি হচ্ছে বিভিন্ন অংশীজনের সাথে কথা বলে উপদেষ্টা পরিষদে কারা যাবে সেটা ঠিক করেছে। এই লিয়াজু কমিটির অনুমোদনটাই বা কে দিল? তখনকার একমাত্র বাংলাদেশে জুলাইয়ের অংশীদার, জুলাইয়ের নেতৃত্ব সেটা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দরা। তো তাদের কাছ থেকে তো এই ধরনের কোনো অনুমোদন কিংবা মতামত নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে বলতে পারে অনেকের মতামত নিয়েছে, যেমন হতে পারে তাদের ক্লোজ ভাই ব্রাদার কিছু সমন্বয়কদের মতামত নিয়েছে, বাট এটা তো হওয়ার কথা না। কেননা জুলাই গণঅভ্যুত্থানে ওই মৃত্যু পরোয়ানায় ওই যে সমন্বয়ক 158 জনের মধ্যে আমার নামও ছিল, আমার মতামত নেওয়া হয়নি, আমি আমারটা বলছি। এবং 158-র মধ্যে প্লাস প্রায় 150 জনের মতো হয়তো বা 7 থেকে 8 জনের মতামত ছিল। তো 7-8 জনকে তো আমরা আমাদের এই যে বিপ্লবের ফসলটা আমি 7-8 জনের হাতে তুলে দেইনি বিক্রি করার জন্য কিংবা বিভিন্নভাবে তাদের মতো করে পরিচালনা করার জন্য। সেক্ষেত্রে আমাদের যে মতামতটা নেওয়া হলো না, এটাই শুরুতে একটা বৈষম্য হয়েছে কিংবা তাদের একটা কোরাম ভিত্তিক কাজ হয়েছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতেন যে কোনো বক্তব্যের সময় যে বাংলাদেশের মানুষ জামাত বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। এখন বিএনপি বিভিন্ন সময় বক্তব্য বলে যে দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। জামাত বলে যে আওয়ামী লীগ এবং বিএনপিকে কেউ ক্ষমতায় দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। এই যে ক্ষমতা দেশের মানুষ যে শব্দটা বা দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না, এই যে দেশের মানুষকে যে কথায় কথায় প্রত্যেকটা দলের নেতাকর্মীরা যারা বলির পাঠাত বানাচ্ছেন, এই যে এনসিপির নেতাকর্মীরা যারা এই উপদেষ্টা পরিষদে যোগ হয়েছে, যারা বলছে যে লিয়াজু কমিটির সমন্বয়ে বা তাদের অনুমোদনের ভিত্তিতে, তাহলে কি ওই সমন্বয়কদেরকে কি বলির পাঠা বানানো হয়েছে বলে আপনি মনে করেন? অবভিয়াসলি ধরেন কোন একটা আমি একটা কোনো ফোরামের একটা মেম্বার, সেখানে 20 জন মেম্বার সদস্য আছে, তো 20 জনের মধ্যে 2 জন কিংবা 3 জনে মিলে কোনো একটা সিদ্ধান্ত নিল, হোক সেই সিদ্ধান্তটা সঠিক, কিন্তু আমি সেই সিদ্ধান্তের ব্যাপারে জানি না। কিন্তু যখন ওপেনে বলা হয়েছে যে সকলের সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সকলের সম্মতিক্রমে, এটা তো একটা ডাহা মিথ্যা কথা, এটা ভোগাস। তো সেই জায়গা থেকে আসলে এই জিনিসটাই ঘটেছে। সবার ক্ষেত্রে যেটা প্রচার করা হয়েছে যে সমন্বয়কদের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবং গণঅভ্যুত্থানের পর মনে হয় সবথেকে প্রথম একটা মিথ্যা ন্যারেটিভ, মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সবার কাছে যে সমন্বয়কদের মতামতের ভিত্তিতে এই 2 জন ছাত্রপদের, এখানে সমন্বয়কদের কোনো মতামতের কোনো বিষয়ই ছিল না। জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছিল মূলত তার মূল এজেন্ডা ছিল কোটা বিরোধী আন্দোলন। সেই কোটা বিরোধী আন্দোলনের পরবর্তী সময় এই অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে। এই কোটা প্রথা বাতিল কতটুকু কার্যকর হয়েছে এবং এই কোটাবিহীন বাংলাদেশে কতগুলো মানুষ চাকরি পেয়েছে বলে আপনি জ্ঞাত আছেন? আমরা দেখেছি 5 তারিখের পরেও আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেমন রাবিতে পোষ্য কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ঢাবিতেও বেশ কিছু বিষয় নিয়ে অমীমাংসিত ছিল এবং অনেক জায়গায় এখনো দেখতে পাচ্ছি যে কোটার কিছু বিষয় এখনো বহাল আছে। তো সেই জায়গা থেকে বলি যে সরকারের শুরুতে যেটা বললাম, সরকারের মূল প্রায়োরিটি যেটা হওয়া উচিত ছিল তারা সেই জায়গা থেকে বিচ্যুত হয়েছে এবং তাদের এই কাজগুলো শুরুতেই দাবির আপনি চিন্তা করেন যে যেই দাবিকে কেন্দ্র করে এই গণঅভ্যুত্থানের সূচনা হলো, গণঅভ্যুত্থানটা হলো, সেই দাবিগুলো পরবর্তীতে প্রতিফলিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আবার রাস্তায় নামতে হচ্ছে। এটা নেহাতি একটা হাস্যকর বিষয়। আসলে সেই জায়গা থেকে বলতে চাই যে সরকারের বিষয়গুলো অনেক গুরুত্ব সরকারে দেখা উচিত ছিল, যেটা দেখেনি এবং এখন বলা চলে যে সরকারের হাতে সময়ও নেই। সরকারের অন্যতম একটা ব্যর্থতার অংশ হয়ে যাবে আমি যেটা মনে করি। কেননা এই গুরুত্বপূর্ণ সময়ে, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সরকার কি করেছে, আমি মনে করি যে এটা 5 বছর 10 বছর পরে মানুষজন পড়বে, ইতিহাস হিসাবে এগুলো নিয়ে রিসার্চ হবে, অবজারভেশন হবে, বিভিন্নভাবে এগুলোকে সংরক্ষণ করার চেষ্টা হবে। তো অন্যতম ব্যর্থতা হিসেবে এটাকে দেখানো হবে। এবং চাকরির যে বিষয়ে দেখি যে প্রাইমারি এক্সামের কথা, পরীক্ষা চলছে হয়তোবা, তো প্রশ্ন ফাঁস হওয়ার কিন্তু কালকে রাতে একটা নিউজ আমরা পেয়েছি। তো গণঅভ্যুত্থানের পরেও যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং বিভিন্ন জায়গায় আমরা এটাও শুনছি যে অনেক ক্ষেত্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে চাকরিটা হচ্ছে না। তো এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখের এবং আমাদেরকে ভিতর থেকে আশাহত করেছে। আমরা এমন বাংলাদেশ চাইনি এবং আমরা সব জায়গায় ন্যায্যতা, বৈষম্যহীন চেয়েছি। আমার যোগ্যতার ভিত্তিতে আমি যদি একটা জিনিস ডিজার্ভ করি, সেটা যদি কেউ একজন ক্ষমতা বা কিংবা অন্য কোনো বলে পেয়ে যায়, সেটা তো আমার সাথে ন্যায় হলো না। আপনি কি বলতে চাচ্ছেন যে গণঅভ্যুত্থান বিফল? পুরোপুরি অর্থে আমরা বিফল বলতে এখনো পারি না এবং বলতেও চাই না, কারণ এটা বলতে আমাদের কষ্ট হয় এবং
কিন্তু আক্ষরিক অর্থে গণঅভ্যুত্থানকে বিফল করার জন্য যতগুলো কার্যক্রম করা উচিত, যতগুলো এলিমেন্টস মানে গ্যাদার করা উচিত, সেগুলো অলরেডি গ্যাদার করা হয়ে গেছে। সেই জায়গা থেকে বলা যায় যে গণঅভ্যুত্থানকে ব্যর্থ দেখানোর, ব্যর্থ করার সব রকম প্রচেষ্টা অলরেডি ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে। এখন শুধুমাত্র পারছে না এইটা ডিক্লেয়ার করতে যে ওকে গণঅভ্যুত্থান নাই। তবে এটা করাও যাবে না আমি যেটা মনে করি, কেননা গণঅভ্যুত্থান শুধুমাত্র কাগজে কলমে কিংবা একটা সরকার গঠনের মধ্য দিয়ে শেষ হয়ে যায়নি, কিংবা এটার চেতনাটা এখানে স্তীমিত নয়। এই গণঅভ্যুত্থান প্রত্যেকটা ছাত্র জনতা, প্রত্যেকটা গ্রামগঞ্জের পথ ধরে আসলে একদম রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে, ওইখানে এটার প্রভাব পর্যন্ত পড়েছে। সেই জায়গা থেকে বলতে গেলে গণঅভ্যুত্থানকে এত সহজে বিফল করা যাবে না, এবং চেষ্টা চলছে সেটা আমরা আজ করতে পারি। তবে আমরা গণঅভ্যুত্থানকে বিফল না করার মানে বিফল করার যে চেষ্টা, সেই চেষ্টাগুলোকে আমরা প্রতিহত করার জন্য সদা সর্বদা এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোচ্চার আছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় তারা অভ্যুত্থান করে সফল হয়েছে, পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠন হলো, সেখানে ছাত্র উপদেষ্টা কয়েকজন গেল। এর পরবর্তীতে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতাদেরকে নিয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হলো, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এটা কতটুকু প্রয়োজন ছিল এই প্রেক্ষাপটে, এবং তাদের যে লক্ষ্যটা এবং উদ্দেশ্যটা ছিল, সেই বার্তা কিন্তু এখনো পর্যন্ত মানুষের কাছে ক্লিয়ার না। এবং পরবর্তীতে এনসিপির যে নেতাকর্মীরা আছেন তারা তাদের যে নীতি এবং নৈতিকতার কথা প্রকাশ করেছেন, যে তারা ডানপন্থী না, তারা বামপন্থী না, তারা মধ্যপন্থী। এই মধ্যপন্থী শব্দটা শোনার পরে দেশের অনেক মানুষেরই একটা আগ্রহ তাদের প্রতি ছিল, এবং তাদেরকে নিয়ে হয়তো তারা দূরপ্রসারে একটা চিন্তাভাবনা করেছে। কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনকে কেন্দ্র করে যারা 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, পরবর্তীতে দেখলাম যে জামাতে ইসলামের সাথে তারা একাত্মতা পোষণ করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, জামাতে ইসলাম 1971 সালে প্রতিষ্ঠিত, মানে এই দেশের বিরোধী যারা ছিল, 71 বিরোধী যারা ছিল, এক কথায় যদি বলি যে তাদেরকে হচ্ছে রাজাকারের দল বলা হয় জামাতে ইসলামকে। তো যদি জামাতে ইসলামকে রাজাকারের দল বলা হয়, আর সেই রাজাকারের দলের সাথে এনসিপির এই যে এখন যুক্ত হওয়া, জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা, এই বিষয়টা নিয়ে তীব্র সমালোচনা কিন্তু শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ এই যে ছাত্র নেতাদের প্রতি যে একটা স্পষ্ট ধারণা ছিল, তাদেরকে নিয়ে এত একটা সুন্দর স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা বিলীন হয়ে গেছে প্রায়। অসংখ্য নেতাকর্মী এনসিপি থেকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন, কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে। এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন, আপনি একজন বৈষম্য বিরোধী ছাত্র নেতা হিসেবে? দেখেন, এখানে প্রথমত যে বিষয়টা, এই যে পদত্যাগ কিংবা এনসিপির প্রতি মনোক্ষুণ্ণ হওয়াটা শুধুমাত্র যে জামাতের সাথে জোট হয়েছে কিংবা জামাতের সাথে তাদের অ্যালায়েন্সের জন্য না, আমি এটা মনে করি। আমার কাছে যেটা মনে হয়, এটার এই যে ছাত্রনেতাদের ক্ষোভ কিংবা তাদের যে প্রতিক্রিয়া, এবং অনেক ক্ষেত্রে তারা বলে যে তারা আশাহত হয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা দেখতে পাচ্ছে না দলীয় কার্যক্রম কিংবা সিদ্ধান্তের মাধ্যমে। এটার অন্যতম কারণ হচ্ছে এনসিপি গণঅভ্যুত্থানের পরে তৈরি হওয়া একটা রাজনৈতিক দল, এবং তাদের যেই গণঅভ্যুত্থানের স্পিরিট, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে যে রাজনীতি করার আশা মানুষজন করেছিল, এবং আমরা দেখেছি গণঅভ্যুত্থানকে জিয়ে রাখার আশ্বস্ততা তারা যেভাবে শুরুর দিকে দিয়েছিল, তারা সেই জায়গা থেকে বলা চলে 80%-এর বেশি বিচ্যুত হয়েছে। আমরা দেখেছি এই যে মাহাদি ইসলাম, এই সাম্প্রতিক সময়ের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের মাহাদিকে যখন একটা কথার গণঅভ্যুত্থানের তার কার্যক্রমের বর্ণনার্থে যখন তাকে জেলে নিয়ে যাওয়া হয়, এটা তো অবশ্যই তার সাথে জুলুম হয়েছে। সেখানে কিন্তু আমরা এই কি বলে গণঅভ্যুত্থানের তথাকথিত প্রমিনেন্ট ছাত্রনেতাদের কোনো ধরনের আসলে প্রতিবাদ দেখিনি, একটা প্রেস রিলিজ আমরা দেখিনি। সুরভির যেই বিষয়টা, সুরভিকে আক্রমণের পরে এই ধরনের সুরভির সাথে এই ধরনের ঘটনা হওয়ার পরেও মেয়েটা 11 দিন জেলে ছিল, আন্ডার 18 একটা মেয়ে। আমরা যখন পরবর্তীতে পুরো বিষয়টা কনসার্ন হয়েছে এবং তার সাথে জুলুম হচ্ছে, তখন আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি, এবং তার জন্য যা যা করা দরকার সেটা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে। কিন্তু আমরা দেখেছি সেই সুরভির বিষয় আসলে এই প্রমিনেন্ট ছাত্র নেতাদের কোনো ধরনের কোনো স্টেটমেন্ট কিংবা কোনো পদক্ষেপ ছিল না। কিন্তু সুরভি যখন জেল থেকে ছাড়া পেল, তখন গিয়ে তার সাথে সাক্ষাৎকার কিংবা আলোচনা, এগুলো আসলে নেহাতি ফুটেজ খুঁড়ি কারবার। কেননা যখন মানুষ বিপদে পড়ে, তার বিপদে সহযোগিতা না করে আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার পর তাকে অভিনন্দন বা শুভকামনা জানানোর এটা আসলে কোনো মানে দেখি না। তো সেই জায়গায় বলতে চাই, যখন জুলাই বিপদগ্রস্ত হয়, জুলাইয়ের নেতারা বিপদগ্রস্ত হয়, জুলাইকে বাধাগ্রস্ত করা হয়, জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করা হয়, তখন কিন্তু তাদের তরফ থেকে আমরা ওই পরিমাণে সমর্থন, সাপোর্ট কিংবা প্রতিবাদ আমরা দেখি না। সেই জায়গা থেকে বলতে গেলে
শুধু এই দুইটা ঘটনা উদাহরণ সহকারে দেওয়ার জন্য বললাম, কিন্তু এর বাইরেও আরও অসংখ্য ঘটনা আছে যেগুলো তাদের আসলে এখন দৃষ্টির বাইরে। তারা এখন চিরায়িতভাবে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, তারা এখন ইলেকশনই রাজনীতিতে ঢুকে গেছে, ভোটের রাজনীতিতে ঢুকে গেছে। কিন্তু তাদের কাছ থেকে মানুষ আশা করেছিল ন্যায় নীতির রাজনীতি। এই ভোটের রাজনীতির মধ্যে তারা যাবে, অবশ্যই ভোটে অংশগ্রহণ করবে, প্রার্থী হবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, জিতে হয়তো বা পার্লামেন্টে যাবে, এটা মানুষ চায়। কিন্তু মানুষের আশা ছিল তাদের প্রথম প্রায়োরিটি হবে দেশের মানুষের সমস্যা সমাধান, জুলাইকে জিয়ে রাখা, এবং তারা যেই মধ্যপন্থার রাজনীতির আশা স্বপ্ন দেখিয়েছে সেইটা ভিত্তি করে। কিন্তু আমরা দেখেছি যে এই সবগুলো জায়গা থেকে বিচ্যুত হয়ে তারা ভোটের রাজনীতি কিভাবে পার্লামেন্টে যাওয়া যায় এইটার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। তো এইটা আসলে অনেককে আশাহত করেছে, এবং আমার কাছে যেটা মনে হয় যে তাদের নেতাকর্মীদের যেই ক্ষোভ, সেটা এই জায়গা থেকেই। আমরা দেখেছি তারা 1400-র বেশি নমিনেশন বিক্রি করেছে, এবং পরবর্তীতে গিয়ে যখন আপনি 30টা আসনের জন্য সমঝোতা করেন, তাহলে আপনি 1400 নমিনেশন কেন বিক্রি করলেন? এটা তো প্রশ্ন। আপনার যেহেতু চিন্তাই ছিল যে আপনি কারোর সাথে জুটে যাবেন, আমরা দেখেছি তাদের বিভিন্ন দলের সাথে আসলে আলাপ আলোচনা চলছিল। তো আপনার যেহেতু চিন্তাই আছে, মানে সুপ্রিয়র চিন্তাই আছে যে আপনি একটা জোটে যাবেন, এটা আপনার একদম বড় চিন্তা, সব থেকে প্রায়োরিটি দিয়ে আপনি এটাকে রেখেছেন। তো সেই জায়গায় আপনি যে 1400 মানুষকে নমিনেশন বিক্রি করলেন, সেই মানুষকে তো আপনি আশা দেখিয়েছেন যে আপনি 300 আসনে স্বতন্ত্রভাবে ইলেকশন করবেন। মানুষজন তো আশা নিয়ে এসেছিল যে না, আমরা ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য এনসিপির হয়ে লড়তে চাই। সেখানে আপনি 300 আসনে আপনাদের নেতাকর্মীদের নিয়ে ভাগবটরা করে বসে গেলেন, এটা তো মানুষকে আশাহত করবে না? অবশ্যই করবে। তো এই জায়গা থেকে বলতে চাই যে এনসিপির যে নীতি, সেই জায়গা থেকে তারা অনেকাংশে বিচ্যুত হয়েছে। আশা করি তারা তাদের নির্বাচনী সিদ্ধান্ত অনুযায়ী হয়তোবা তারা জামাতের সাথে জোটটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে তারা বিচ্যুত হয়েছে। আপনি কি স্বীকার করেন যে জামাতে ইসলামী রাজাকারদের দল, তারা 71-এর বিরোধী শক্তি? দেখেন, জামাতি ইসলামী যে 71-এর বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, এটা তারাই স্বীকার করেছে, এটা আমার মনে করার কিছু নেই। হ্যাঁ, এবং আমার প্রশ্নটা এখানে যে আপু, আমার প্রশ্নটা এখানে, আপনি যদি মুক্তিযুদ্ধের সপক্ষে থেকে থাকেন বা আপনি যদি 71-কে স্বীকার করে থাকেন, 24 এবং 71 দুইটা আলাদা জিনিস। 1971 সালে বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল নিজের স্বাধীনতা পাওয়ার জন্য, আর 24-এ যে আন্দোলন হয়েছে সেটা একটা গণ অভ্যুত্থান, একটা সরকার পতনের আন্দোলন ছিল। তো অনেকেই 71 এবং 24-কে তারা এটা মিলানোর চেষ্টা করে, এটা কি আসলে ঠিক কিনা? দেখেন, 71 আর 24 কখনোই আলাদা কিছু না, এটা একই, মানে পরম্পরা, কন্টিনিউশন। তো 71 হয়েছিল বিধায় 24 হয়েছে, 71 না হলে 24 আসতো না। 71-এ দেশ স্বাধীন হয়েছে, এবং 24-এ যেটা হচ্ছে দেশের মধ্যে বিরাজমান যেই মানে আমাদের পরাধীনতা, সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি। তো দুইটার পরিপূরক। তো সেই জায়গা থেকে এই দুইটাকে কন্ট্রাডিক্টরি দেখার কোনো সুযোগ নেই। দুইটার বিপরীত না, প্রতিদ্বন্দ্বী না, দুইটা আসলে একই সূত্রে গাথা, দুইটাই আমাদের বিজয়ের ইতিহাস। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই অভ্যুত্থান তো আরো হয়েছে, তাহলে ওই অভ্যুত্থানগুলোকে কেন আপনারা স্বীকৃতি দিচ্ছেন? দেখেন, অভ্যুত্থানগুলোকে স্বীকৃতি দিচ্ছেন, এটা শেখ হাসিনা স্বৈরাচার শব্দটা আসার আগে এই দেশে স্বৈরাচার শব্দ কে পেয়েছিল? এরশাদ পেয়েছিল। আমি আসছি সেই পয়েন্টে। দেখেন, 90-ও গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু 90-এর গণঅভ্যুত্থান আমি ওই অর্থে কোনোভাবেই জাজ করছি না। তবে 24 কিন্তু 71-এর পরে বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া সর্ববৃহৎ ঘটনা। আমরা দেখেছি 1400-র মতো শহীদ হয়েছে, 20,000-এর বেশি আহত হয়েছে। যেই ম্যাসাকারটা হয়েছে, সারা দেশব্যাপী মানুষের যেই স্বতঃস্ফূর্ত সংযোগ, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করা, তারা যেভাবে আমাদের সাথে রাস্তায় নেমে এসে কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে, কাঁধে কাঁধ মিলিয়েছে, এত বড় ঘটনা কিন্তু আসলে 24-এর আগে, 71-এর পরে 24-এই হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা এই সবগুলোকেই আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কিংবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখার জন্য আজাদের প্রত্যেকটা লড়াইকে আমরা ধারণ করি। কিন্তু 24 হচ্ছে 71-এর পরে সর্ববৃহৎ ঘটনা, এটা আপনাকে মানতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে। সেই জায়গা থেকে এই দুইটাকে যখন মুখোমুখি দেখানোর চেষ্টা করা হয়, আমি মনে করি যে দুইটাকেই ছোট করা হয়, 71-কেও ছোট করা হয়, 24-কেও ছোট করা হয়। এই দুইটা মুখোমুখি কোনো বিষয় না, এই দুইটা একে অপরের, 24, 71 একে অপরের আসলে পরিপূরক। আপু, এই পর্যায়ে আপনার কাছে আমি একটা বেশি জানতে চাই, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, সেই রাজনৈতিক দলের যে নীতি নৈতিকতা ছিল, সেই নীতি নৈতিকতা থেকে মানুষ আসলে এই বিশ্বাস মানুষের কাছে তৈরি করা এবং এখন মানুষের কাছে বিশ্বাস হারা হয়ে যাওয়া, এইটা কি এনসিপির ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, প্রথমত যেটা বললাম যে আপনি যখন মানুষকে আশা দেবেন, সেটাকে আপনি যখন আগে কোনো চিন্তা করে রাখবেন যে আমি এখন কথা আমি এখন আমার কাছে 10টা টাকা আছে, আমি এখন এই 10 টাকা দিয়ে আমি একটা
চিপস কিনবো, কিন্তু রাস্তায় কোনো শিশুকে দেখে আমি যদি বলি যে চলো তোমাকে আমি এইটা দিয়ে একটা 10 টাকার ঝালমুড়ি খাওয়াবো, তাকে আশা দিয়ে নিয়ে গেলাম, কিন্তু নিয়ে যাওয়ার পরে আমি গিয়ে সেই চিপস কিনে আমি নিজেই খেলাম, এটা তো একটা প্রতারণা। তো এনসিপির ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। এবং তারা আসলে জনগণকে যেই প্রত্যাশা দিয়েছিল, আমি শুরুতেই বললাম যে তারা সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং তাদের সেই অবস্থানটা ধরে রাখতে মানে পারেনি, এবং তারা তাদের সেই প্রতিশ্রুতির জায়গা থেকে বিচ্যুত হয়েছে। এবং গণঅভ্যুত্থানের পরে তাদের যে রাজনীতি এবং তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ, এটা দেশের মানুষ আসলে অনেক বেশি আশাহত হয়েছে। দেশের মানুষ যখন 24শে ছাত্রদের ডাকে এসেছিল, তখন একটাই কারণ ছিল, এই ছাত্ররা কখনো তাদের সাথে প্রতারণা করবে না, এই ছাত্ররা কখনো দেশ লুটের কথা চিন্তা করবে না, এই ছাত্ররা দুর্নীতির কথা চিন্তা করবে না। এই চিন্তা থেকেই মানুষজন কিন্তু আমাদের সাথে এত স্বতঃস্ফূর্তভাবে এসেছিল, এবং এই ছাত্ররা যে তাদের সাথে প্রতারণা করবে না এটাও তাদের একটা বিশ্বাস ছিল। সেই জায়গা থেকে দেখতেছি যে এখন এক একজন নির্বাচনী হলফনামায় কোটি কোটি টাকা দেখাচ্ছে। একজন ছাত্রনেতা যে হচ্ছে যার একমাত্র পেশা সে ছাত্র এবং হয়তোবা সর্বোচ্চ দেখাতে পারে সে টিউশনি করেছে, কিন্তু 24-এর আগে তাদের টিউশনি করে ম্যাচ ভাড়া দিয়ে চলতেই সমস্যা হয়ে যেত। এখন আমরা দেখছি টিউশনির অর্থে তাদের কোটি ছুঁই ছুঁই অবস্থা। তারা আরও কি করবে এটা আসলে মানুষজন এখন থেকেই চিন্তা করা শুরু করেছে। তো সেই জায়গা থেকে যদি বলি, এই বিষয়গুলো এনসিপির আরও সতর্কতার সহিত কাজ করা উচিত, এবং তাদের যে জনগণের সাথে কমিটমেন্ট, সেটা গণঅভ্যুত্থানের সময় থেকে যে কমিটমেন্টটা দিয়েছিল সেই জায়গায় তাদের স্থির থাকা উচিত। কেননা বিশ্বাস গড়ে তোলা খুব কঠিন বিষয়, বিশ্বাস ভাঙতে আসলে বেশি সময় লাগে না, কিন্তু গড়ে তুলতে যুগের পর যুগ চলে যায়। সেই জায়গা থেকে আমি আশা রাখবো তারা জনগণের পালসটা বুঝবে, যেভাবে 24শে জুলাই গণঅভ্যুত্থানে বুঝেছিল সেইভাবেই তারা তাদের কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যাশা তাদের প্রতি একজন জুলাইয়ের ছাত্রনেতা এবং তাদের সহযোদ্ধা হিসেবে। 5 আগস্টের পরে আজ অবধি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মব জাস্টিসের সাথে সম্পৃক্ততা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামটাকে মানে কলুষিত করেছে, বা এর দায় কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এড়াতে পারে কিনা? এবং এই যে ঘটনাগুলো হরহামেশা ঘটে যাচ্ছে এখন পর্যন্ত, এর শেষ কোথায়? আচ্ছা দেখেন, গণঅভ্যুত্থান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা দেখেছি, এই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের আওয়ামী লীগ এবং 14 দল ব্যতীত সবাই একাত্মতা ঘোষণা করেছিল, সবাই এটার সাথে কণ্ঠ মিলিয়েছিল এবং সবাই এই ব্যানারের ছায়াতলে এসেই এই আন্দোলনটাকে জারি রেখেছে। সেই জায়গা থেকে যদি বলতে চাই, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামটাকে এহেন কোনো কর্মকাণ্ড নাই যেটা করা হয় নাই এই ব্যানারটাকে বিতর্কিত করার জন্য 5 তারিখের পরে। আমাদের কেন্দ্রীয় 158 জনের সমন্বয়ক বডি ছাড়াও বিভিন্ন ক্যাম্পাসে আমরা বেশ কিছু কমিটি দিয়েছিলাম ওই জুলাইয়ের মধ্যে, কিন্তু আমরা দেখি প্রত্যেকটা জেলায় সমন্বয়ক আছে, সেটা 5 তারিখের পরে তৈরি হওয়া সমন্বয়ক, এবং অনেক ক্ষেত্রেই তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যক্তি স্বার্থে এই ব্যানারের নামকে ব্যবহার করেছে। সেই ক্ষেত্রে যদি বলি, এইটা আসলে বৈষম্য বিরোধী কোনোভাবেই মানে ওন করে না, কিংবা এটার দায় আসলে বৈষম্যবিধি নিতে পারে না। একজন ছাত্রদলের নেতাও কিন্তু বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল, এখন পরবর্তীতে তার কর্মকাণ্ডের দায়িত্ব আসলে বৈষম্যবিধি নিতে পারবে না, এটা সম্ভব না। সে তার রাজনৈতিক ব্যানারে ফিরে গিয়েছে, কিন্তু কোনোভাবে যদি সে পরিচয় দেয় যে আমি জুলাইয়ের ছাত্র নেতা, আপনি কি সেটাকেও ডিজাইন করতে পারবেন? সুযোগ নাই, সেটাকে ডিজাইন করার সুযোগ নেই। সেই জায়গা থেকে যদি বলি, সরকারের যদি সচেতন দৃষ্টি আসলে থাকতো এবং সরকার যদি সজাগ থাকতো, প্রত্যেকটা বিষয়ে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতো, সেক্ষেত্রে আমি মনে করি যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতো না এবং এই ব্যানারটাও এতটা কুলুষিত হতো না, এতটা এই যে কুলুষিত করার চেষ্টা সেটাও সফল হতো না। এই ব্যানারটাকে ব্যবহার করে এত অপকর্ম হয়েছে যে মানুষ এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা ছাত্র নেতাদের অনেকাংশে গালি হিসেবে ব্যবহার করে। আমরাও নিজেকে অনেক ক্ষেত্রে এই যে সমন্বয়ক শব্দটাকে মানে ইউজ করতে কিংবা পরিচয় দিতে মানে কি বলে আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগি। আচ্ছা, বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমনটা মানুষ বলে। দেশে গুম, খুন, চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, লুটপাট, এমনকি মব ভায়োলেন্স বেড়ে গেছে, এটা মানুষ বলছে। এই বিষয়টা আসলে কেন ঘটছে, বা অন্তর্বর্তী সরকারের কোনো দায় এতে আপনি দেখেন কিনা একজন বৈষম্য বিরোধী ছাত্র নেতা হিসেবে? অবশ্যই এই দায় প্রধানভাবেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। দেখেন, আপনি যখন প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না, যখন প্রশাসনের সামনে বসেই একটা জায়গায় মব তৈরি করা হয় এবং হচ্ছে একটা জায়গায় ভাঙচুর করা হয়। হাদি ভাইয়ের কথা যদি বলি, একজন খুনির হাদি ভাইকে গুলি করার পরে ঘণ্টাখানেক মধ্যে তার পরিচয় একদম ইন ডিটেলস প্রকাশ করা হয়েছে, তারপরও সেই খুনি যদি দেশ থেকে সহি সালামতে দেশ ত্যাগ করার সুযোগ পায়,
দেশ ত্যাগ করতে পারে, সেক্ষেত্রে আপনার প্রশাসন কতটুকু সঠিকভাবে ভূমিকা রাখছে বা সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে সেটা আসলে প্রশ্নবিদ্ধ হয়। এবং সেই জায়গায় যদি বলি যে প্রশাসনের এই নীরবতা, প্রশাসনের এই হাত পা গুটিয়ে বসে থাকার যেই অবস্থা, এটার জন্যই আসলে দেশে এত ধরনের অরাজকতা কিংবা এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে, সেটার দায় আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের ব্যর্থতা এবং তাদের যেই কর্মহীনতা এবং তাদের যে দায়িত্বচ্যুত হওয়া, তারা যে তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে না পারা। আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করা হচ্ছে 5 তারিখের পরে যে থানাগুলো থেকে যে সমস্ত অস্ত্র লুট হয়েছে সেই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি। সে বলছে পেঁয়াজের দাম 45 টাকা বেড়ে গেছে। তো এটা তো দায়িত্বচ্যুত হওয়া, সে তো তার দায়িত্বের জায়গায়, তার কাজের জায়গায় সঠিকভাবে মানে ফোকাসড না, সে জানে না তার কাজ কি। তো সেভাবে সেখানে সে যে নিজেই জানে না তার কাজ কি, সে কীভাবে কাজ সম্পাদন করবে, এটা তো খুব মানে সিলি একটা বিষয়। সেই জায়গা থেকে বলতে চাই যে সরকারের অনেক উপদেষ্টা তাদের কাজের বাইরে গিয়ে অন্য বিষয়ে বেশি তাদের ইন্টারেস্ট। তো তাদের আসলে কাজে ফোকাস থাকা উচিত ছিল, যদি এখন আর সময় নেই, ফোকাসড হওয়ারও সময় নেই। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও বর্তমানে প্রশাসনের যেই পরিমাণে বায়াসনেস, এবং প্রশাসন অলরেডি সিজার দেওয়া শুরু করেছে, মানে গুলশান, তার মানে গুলশান আর হচ্ছে মগবাজার এবং বাংলা মোটরে অলরেডি সিজার দেওয়ার হিড়িক পড়ে গেছে। তো এই প্রশাসন কতটা সুষ্ঠু মানে নিরপেক্ষ একটা ভোটের আয়োজন করতে পারবে সেটা আসলে সন্দিহান। কেননা 26-এর এই ভোটটা আসলে মানে বাংলাদেশের মানুষের জন্য বহুল প্রতীক্ষিত। তো সেই জায়গা থেকে মানে এই সরকারের প্রতিটা কাজে কর্মে আসলে প্রশ্ন থেকে যায়। এবং এই প্রশ্নগুলো এবং এই যে বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি, এটার সম্পূর্ণ দায় মানে অন্তর্বর্তীকালীন সরকারের। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে কিংবা অন্যান্য নেতাকর্মীদের ক্ষেত্রে আমরা যেটা করছি যে আমরা অনেকাংশে এই বিষয়গুলোকে খতিয়ে দেখার চেষ্টা করছি যে এটা সমস্যাটা কোথায় এবং এটা নিয়ে কিভাবে আগানো যায়। আমরা সরকারের অনেক মানে মধ্যস্থ ব্যক্তিদের সাথেও কথা বলছি যে এই সমস্যাগুলো কিভাবে এড়ানো যায়, কিভাবে কমানো যায়। তাদেরকে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের তরফ থেকে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করে এই সমস্যাগুলো নিরূপণের দাবি আমরা জানিয়েছি, কিন্তু তাদের ক্ষেত্রে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে তারা নীরব ভূমিকা পালন করে। তো এটার দায়ও আসলে অন্তর্বর্তীকালীন সরকারের। আমি ছোটবেলায় বইয়ে পড়েছিলাম আইন সবার জন্য সমান। আপনিও কি পড়েছেন কিনা? অবশ্যই। যদি আপনিও পড়েছেন, আমিও পড়েছি। আইন সবার জন্য সমান এটা বইয়ে পড়লেও বাস্তবে সেটা আমি দেখিনি। আমরাও দেখছি না। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যা করেছে সব ঠিক, আর এই দুনিয়াতে সবাই ভুল। এই সময় আমরা দেখতে পাচ্ছি যে জামাতে ইসলাম বা আওয়ামী লীগ ছাড়া অভ্যুত্থানের পক্ষের শক্তিতে যারা আছে তারা যা করছে তাই ঠিক, বাকি সব ভুল। এটাকে আপনি মানেন কিনা? দেখেন, এটার ক্ষেত্রে আবার বৈষম্য আছে, সবার ক্ষেত্রে সমানভাবে এটা হচ্ছে না। কিন্তু আপনার কথাতেই আমি যাচ্ছিলাম। আপনি কিছু কথা সামনে নিয়ে এসেছেন, নির্বাচন এবং বর্তমান প্রশাসন কাউকে সেজে দেওয়া শুরু করেছে। আমি এই প্রসঙ্গতে একটু পড়ে যাব। আপনি এখানে কিছু বিষয় আগেই উপস্থাপন করেছেন। আমার এই যে বলার কথা, মানে যেটা আমি বললাম যে আইন সবার জন্য সমান কিনা এটা আপনি জ্ঞাত কিনা, বা আমি ছোটবেলায় যে বইয়ে পড়েছি আইন সবার জন্য সমান, কিন্তু বাস্তবে সেটা আমি দেখি না। কারণ যে আইন সবসময় ক্ষমতাসীনদের দ্বারাই পরিচালিত হয়। তো এটা যদি হয়ে থাকে, এখন আমি আপনাকে এই প্রশ্নটা এই জন্যই করলাম, হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি, সেই কমিটির সাধারণ সম্পাদক মাহদি। তো এই মাহদি হাসান সম্প্রতি যে কোনো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে ছোটানোর জন্য সে থানায় গেছে। থানায় যাওয়ার পরে ওসির টেবিলে বসে সে বলছে কি যে বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছি, SI সন্তোষকে পুড়িয়ে মেরেছি। এই কথা সে স্পষ্ট স্বীকার করেছে এবং এটা ভিডিও ফুটেজ হয়েছে এবং ভাইরাল হয়েছে। এই ঘটনার একদিন পর সমালোচনার মুখে সরকার বা প্রশাসন তাকে গ্রেফতার করেছে, হয়তো আইনের যে কার্যক্রম চলমান আছে সেটা অন্তত বোঝানোর জন্য। কিন্তু আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কোন আইন চলমান সেটা বোঝানো হয়েছে? সে কি ফৌজদারি কোনো অপরাধ করেছে? জুলাইয়ে তার কোনো কর্মকাণ্ড যদি আপনি অপরাধ হিসেবে দেখেন, তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষ বা 5 কোটি মানুষ জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তাহলে সবাইকে আপনার অ্যারেস্ট করতে হবে। বাংলাদেশে এত জেল নাই ভাই। ওকে, বাংলাদেশের যে এখন যে যারা জেলে আছে, মানে ম্যাক্সিমাম লোক কি আওয়ামী লীগের না? অধিকাংশ হওয়া উচিত, তবে আমি এই বিষয়টা সম্পূর্ণভাবে অবগত নই। জি, এখানে আমি আপনাকে একটা কথা বলে রাখি। আমি যতটুকু জানি যে এই ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন নিয়ে, সেই কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে। জুলাইয়ের বিষয় সংক্রান্ত বিষয় যদি তাকে অ্যারেস্ট করা হয়, এটা অবশ্যই তার সাথে জুলুম। কারণ জুলাইয়ের 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সকল কর্মসূচি বা কর্মকাণ্ডের দায়ে মানে জনতা এবং শ্রমিকদেরকে মানে টোটাল দায়মুক্তি দেওয়া হয়েছে। সেই এক দায়মুক্তি দেওয়ার পরে সেই একই বিষয় নিয়ে তাকে প্রশাসন গ্রেফতার করতে পারে না। তো দায়মুক্তি দেওয়ার যে বিষয়টি, সেটা কিন্তু মানে সংবিধান এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। গতকালকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়টা বলেছে যে খসড়া তৈরি হয়েছে, খুব দ্রুতই 2-1 দিনের মধ্যে হয়তো অধ্যাদেশ জারি হয়ে যাবে। এবং জুলাই সনদে কিন্তু বিষয়টা আছে। না আমি সেই কথাতে যাব। জুলাই সনদে যখন বিষয়টা আছে, ঘোষণাপত্র যখন এই যে ছাত্র মানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে যখন বীর হিসেবে
হিসেবে উপাধি দেওয়া হয়, আপনি বীরকে কি হিসেবে আবার গ্রেফতার করবেন? কেন এখনকার সময় কি মুক্তিযোদ্ধারা গ্রেপ্তার হচ্ছে না? মুক্তিযোদ্ধারা যদি অন্য কোনো ফৌজদারি অপরাধ করে সেক্ষেত্রে অবশ্যই আইন তাদের প্রতি প্রয়োগ করতে হবে, কিন্তু অন্য কোনো ফৌজদারি অপরাধ ছাড়া যেই জন্য তাকে বীর ঘোষণা করা হয়েছে সেই জন্য আপনি তাকে কিভাবে গ্রেফতার করবেন? একটা ওসির সামনে বসে যখন একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যখন বলে যে আমরা থানা জ্বালিয়ে দিয়েছি, এসআইকে পুড়িয়ে মেরেছি, এটা তার গণঅভ্যুত্থানের বর্ণনা, এবং এখানে এইটার ব্যাখ্যাও সে দিয়েছে এইভাবে যে আমরা বলতে সে ব্যক্তিকে বোঝায়নি, এবং সে যে ঘটনার ব্যাখ্যা করেছে সেটার ভিডিও আপনারা দেখবেন। 5 আগস্ট বানিয়াচংয়ে 9 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, তার মধ্যে 3 জনকে সরাসরি হত্যার নির্দেশ কিংবা সংযুক্ত ছিল এসআই সন্তোষ, এবং সেই ঘটনার প্রেক্ষিতে জনরোষে ওইখানে যে ঘটনা ঘটেছে এটা সম্পূর্ণ জনগণ ঘটিয়েছে, এবং সে কিন্তু যে ঘটনার ব্যাখ্যা দিয়েছে আমরা বলতে সে কিন্তু নিজে উপস্থিত ছিল না, এখানে ওই জনতাদেরকে বুঝিয়েছে যে জনগণের বিপক্ষে গিয়ে যখন আপনি অবৈধ কোনো কাজ, সরকারের কোনো অবৈধ সিদ্ধান্তকে, অবৈধ মানে অর্ডারকে পালন করতে যাবেন তখন আপনাকে জনগণের রোষে পড়তে হবে, সে কিন্তু এইটা বুঝিয়েছে। এবং এই ঘটনাটা এই জন্যই ব্যাখ্যা করা হয়েছে ওই ঘটনার সূত্রপাত যেখান থেকে, যে এনামুল নামের একজনকে তারা গ্রেফতার করেছে, এবং এনামুলকে দেখানো হয়েছে সে ছাত্রলীগের 23 সালের কমিটিতে ছিল, এবং এই এনামুল ছেলেটা 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রলীগ থেকে সরে এসে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে বলা চলে, মাহাদি হাসান থেকে শুরু করে হবিগঞ্জ জেলায় নেতৃত্ব দিয়েছে এক পর্যায়ে। এবং সেই ছেলেকে যখন আপনি গ্রেফতার করবেন কি দেখিয়ে, আওয়ামী লীগের ডেভিল দেখিয়ে, এটা কি তার সাথে কতটুকু আইনের সমতা প্রয়োগ করা হয়েছে? হয়নি, বিন্দুমাত্র তার সাথে আইনের সমতা প্রয়োগ করা হয়নি, কারণ সে যে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে সরাসরি এই ফ্যাসিবাদকে হটানোর জন্য তার রিস্ক কিন্তু আমাদের থেকেও বেশি ছিল, কেননা সে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে তারপর আন্দোলনটা করেছে, সেই জায়গা থেকে তার প্রতিও তো সমতা হয়নি। এবং সেইটার প্রতিবাদ করতে গিয়ে যখন আপনি প্রতিবাদ জানাবেন, আপনার সহযোদ্ধাকে অন্যায়ভাবে গ্রেফতার করার প্রতিবাদ জানাবেন, অবশ্যই তার বডি ল্যাঙ্গুয়েজ কিংবা তার অ্যাপ্রোচটা ওখানে আমরা মানে সমর্থন করি না, সেটার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে শোকজও করেছে এবং সে মানে লিখিতভাবে আমাদেরকে জবাব দিয়েছে। তো আমরা তো এটা প্রতিবাদ করেছি যে তার বডি ল্যাঙ্গুয়েজটা ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, তো সেই জায়গা থেকে কিন্তু সে যে প্রতিবাদটা জানিয়েছে সেটা তো ঠিক, সেটাকে তো আপনি কোনোভাবে প্রশ্ন করতে পারেন না। ওকে, আমি আপনার সেই বিষয়টাকে আর গভীরে নিতে চাই না। আমার একটা বিষয় জানা হচ্ছে যে যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী আন্দোলনে যোগ দিয়েছিল, এই বিষয়টাকে আপনি স্বীকার করেন কিনা? অবশ্যই, অবভিয়াসলি। এবং আওয়ামী লীগের ক্ষমতার মসনদের ভেতরগত ইটের পতন, মানে ইটের ভাঙন, ওই ছাত্রলীগ কর্মীদের যে পদত্যাগের হিড়িক এখান থেকেই শুরু হয়েছিল। ওকে, আমি এখন এখানে প্রশ্ন করছি, বর্তমান সময়ে বিভিন্ন এই যে যে অপারেশন ডেভিল হান্ট, এই ডেভিল হান্টের মাধ্যমে সারা দেশব্যাপী যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এই গ্রেপ্তারদের মধ্যে অনেক ছাত্রলীগের কর্মী আছে। সেই ছাত্রলীগের কর্মীরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে অনেক আমার পরিচিত আছে অনেকেই যারা আন্দোলনে সক্রিয় ছিল, কিন্তু তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, এরকম আমি একদম নোট দিতে পারবো। তো এই যে তাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারা তো আন্দোলনের পক্ষে প্রথমে নেমেছিল, তাদেরকে যে এখন গ্রেপ্তার করা হচ্ছে বা তাদের ফ্যামিলিদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তো এই বিষয়টা আসলে স্পষ্ট করা দরকার। সেটা হচ্ছে তারা আন্দোলনের পক্ষে ছিল কি 15 তারিখের আগ পর্যন্ত নাকি 15 তারিখের পর থেকে, এটা একটা প্রশ্ন। কারণ 15 তারিখের পর থেকে আমরা দেখেছি অনেক ছাত্রলীগ পদত্যাগ করে আন্দোলনের সাথে যুক্ততা দিয়েছে, কারণ দেখেছে যে ছাত্রদের সাথে অন্যায় হয়েছে। আবার অনেকে শুধু যখন কোটার মধ্যে ছিল তখন আন্দোলনের পক্ষে ছিল, কিন্তু যখন হচ্ছে মানে আন্দোলনটা টার্ন করেছে তখন কিন্তু বলেছে যে ওই যে এতদিন যা করেছে সেটার পক্ষে ছিলাম, এক দফার পক্ষে নাই। এই ধরনের আন্দোলনকারী সমর্থনকারী হলে তো আবার হবে না, এটা প্রশ্ন আছে। কারণ আপনি যখন আপনাদের আন্দোলনটা তো শুরু হয়েছিল কোটা বিরোধী নিয়ে, অবশ্যই সে যদি শুধু আমি বলি সে যদি যখন আপনাদের কি টার্গেট ছিল যে প্রথম থেকে সরকার পতনের এক দফা? অবশ্যই আমি বলি এইটা যদি কেউ বলে থাকে তারা আসলে মানে কি বলবো বোকা স্বর্গে আছে। কারণ এখানে আরো একটা বিষয় ক্লিয়ার করি, 15 জুলাই যেদিন হচ্ছে ওই যে রাজাকার বলার পরে আমাদের প্রতিক্রিয়া রাতের পরে আমরা যখন দিনে কর্মসূচি দিয়েছিলাম, আমরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করতেছিলাম, তখন প্রায় দুপুর হয়ে গেছে। তো নাহিদ ইসলাম ভাই আমাদের ক্যাম্পাসগুলো থেকে বেশ কিছু প্রতিনিধিদের নিয়ে রাজুর পেছনের দিকে আমরা কথা বলছিলাম, সামনে আন্দোলন চলছে, আমরা পেছনের দিকে গিয়ে আলোচনা করছিলাম যে এর পরবর্তী কর্মসূচি আমাদের কি হতে পারে। সেখানে নুসরাত তাবাসসুম থেকে শুরু করে অনেকেই ছিল। তো নুসরাত তাবাসসুমের একটা কথা যদি আমি স্পষ্ট করি, সে বলেছিল যে আমরা তো চাইলেই এখন হচ্ছে সচিবালয় ঘেরাও কিংবা অন্য কোনো কর্মসূচি দিতে পারি না, কারণ এটার মিনিং অন্য। হ্যাঁ, তো সেই জায়গা থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের দাবিটা কোথায় ছিল, যখন আমার ভাইদের বুকে গুলি চালানো হয়েছে তখন কোটার পাশাপাশি ওই যে আমাদের উপরে মানে যেই বুলডোজারটা চালানো হয়েছে সেটার বিচার আমরা চেয়েছি, এবং তাদের একটা পর্যায়ে যে গিয়ে তারা প্রতিনিয়ত আমার ভাইদেরকে হত্যা করেছে তাদের সাথে আমরা কি বিচার চাইবো, তখন আমাদের দাবিটা আসলে মানে সরকার পতনের দিকে গিয়েছে। তো আপনার এই ছাত্রলীগের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি কোটার আন্দোলনের পক্ষে ছিলেন, বাট যখন হচ্ছে আমার ভাইদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে আপনি সেটার পক্ষে নাই, মানে সেটার জন্য বিরোধিতা করছেন যে না এখন আমাদের ঘরে উঠে যাওয়া উচিত, সেটা তো আসলে দ্বিচারিতা।
আপনি দেখেন যে আওয়ামী লীগের যে দীর্ঘদিনের শাসনামল, সেই শাসনামলে যারা এদেশে লুটপাট করেছে আওয়ামী লীগের নাম বিক্রি করে বা আওয়ামী লীগের পদে থেকে, সেটা কিন্তু গুটি কয়েক সংখ্যা। আপনি সেইগুলোকে কাউন্ট করতে পারবেন। আমি যদি মনে করি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল দুইটা, আওয়ামী লীগ এবং বিএনপি, যাদের সমর্থক প্রায় সমান সমান। তো এই যে সমর্থক বা এত পরিমাণ তাদের ভোটার বা অনুসারী আছে, প্রত্যেকটা ব্যক্তি তো অপরাধী না। আপনি দেখেন যারা যারা দুর্নীতি করেছে, যারা লুটপাট করেছে, তাদের বিচার হওয়া উচিত, অবশ্যই আমি সেটার পক্ষে। কিন্তু গ্রামে যে নিতান্তই শুধুমাত্র নৌকা মার্কার একজন ভোটার, যে আওয়ামী লীগকে সমর্থন করে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, সেই ভালোবাসার জায়গা থেকে সে নৌকা মার্কায় ভোট দেয় বা নিজেকে বলে যে আমি আওয়ামী লীগ করি। কিন্তু আপনি দেখেন এই বর্তমান সময়ে সেই সমস্ত দুর্নীতিবাজরা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে, বা যারা নেতা ছিল তারা হচ্ছে যে গা ঢাকা দিয়েছে বা আত্মগোপনে চলে গেছে। কিন্তু এই যে নিরীহ মানুষ যারা হচ্ছে আওয়ামী লীগের একদম নিরেট সমর্থক, সেই সমর্থকগুলো কিন্তু এই মুহূর্তে লাঞ্ছিত হচ্ছে বা বিভিন্ন জায়গায় তারা বঞ্চিত হচ্ছে বা বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, মব ভায়োলেন্সের শিকার হচ্ছে বা গ্রেপ্তার করা হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখেন, আমি শুরুতেই একটা কথা বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেইন ফোকাস যেটা হওয়া উচিত ছিল, সেই জায়গা থেকে তারা বিচ্যুত। তারা ডেভিলদের ধরার বদলে, আসলে বড় বড় ডেভিলদের ধরার বদলে যারা নিছক চুনোপুটি, তাদেরকে ধরে ধরে আসলে জেল ভরতেছে। এটা আমি মনে করি যে আমার ট্যাক্সের টাকা ওদেরকে ফিরি ফিরি খাওয়ানো হচ্ছে জেলে বসে বসে। এটার কোনো প্রয়োজন নাই। যে নিতান্তই একটা আওয়ামী লীগের ওই নৌকার প্রতীকটা নিয়ে নির্বাচন করেছে, কিন্তু আওয়ামী লীগের এই যে গুম খুন, তাদের যে লুটপাটি রাজনৈতিক ব্যবস্থা, 7 বছর যে ফ্যাসিবাদ কায়েমের যেই প্রচেষ্টা, সেটার সাথে কোনোভাবেই যুক্ত না। সে শুধুমাত্রই এলাকায় রাজনীতি করার জন্য, তার এলাকায় কিছু কাজ করার জন্য রাজনীতিতে এসেছে, এবং একটা পর্যায়ে সে হয়তোবা নৌকার প্রতীক নিয়ে নির্বাচনও করেছে, জয়ী হয়েছে কিংবা ইলেক্টেড হয়েছে। তাকে যখন সরাসরি সে হয়তোবা দেখা গেছে যে বছরেও একবার ঢাকায় আসেনি, কিন্তু তাকেও যদি যাত্রাবাড়ি থানার মামলায় তাকেও যদি আসামি করা হয়, এটা কতটুকু যুক্তিযুক্ত, এটা আসলে প্রশ্ন। এটা আসলে কোনো যৌক্তিকতা নেই। এবং দেখা গেছে যে এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে, যারা আওয়ামী লীগের গুম খুনের সাথে যুক্ত ছিল না বিন্দুমাত্র, তাদেরকেও আওয়ামী লীগ ট্যাগ দিয়ে কিংবা আওয়ামী লীগের এই ধরনের ডেভিল হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যারা সরাসরি আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের গুম খুনের সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের লুটপাটের সাথে যুক্ত ছিল, তাদেরকে সাইড করা হচ্ছে, এবং তাদের তথ্য দেওয়ার পরে অনেক ক্ষেত্রে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। এইটা হচ্ছে প্রশাসনের এমন একটা বিষয় যে প্রশাসন এই চুনোপুটিদেরকে ধরে বড় বড় রাঘব বলদেরকে সেফ এক্সিট দিচ্ছে। তো সেই জায়গায় বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের ফোকাসটা আসলে ঠিক করা উচিত, যে তারা অ্যাকচুয়ালি কি করতে চায়। তারা আসলে এই যে নিরীহ মানুষটাকে, যে হয়তোবা নেহাতি একজন চায়ের দোকানে বসে কিংবা নেহাতি একজন আওয়ামী লীগের সমর্থক, আপনি যখন তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে গ্রেফতার করবেন, শুধু মনের মধ্যে ওই আওয়ামী লীগকে পুষে রাখবে, তার মধ্যে ক্ষোভ তৈরি হবে, এবং সে পরবর্তীতে বের হয়ে কোনোদিন যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে, সে আওয়ামী লীগের রাজনীতিই করবে। তার তাকে আপনি এই যে তার উপরে অবিচারটা করে তাকে আপনি পিওর আওয়ামী লীগ করে দিচ্ছেন। তো এইটা আসলে প্রশাসনের অন্যতম একটা বড় ভুল হচ্ছে। কেননা আমাদের দাবি এইটাই যে যারা আওয়ামী লীগকে এই 17 বছর শেল্টার দিয়েছে, এই আওয়ামী লীগকে, এই হাসিনাকে হাসিনা বানিয়েছে, হাসিনার এই কাঠামোকে তৈরি করতে সহযোগিতা করেছে, হাসিনাকে টিকিয়ে রেখেছে, হাসিনাকে মদত দিয়েছে, যারা হাসিনার কোনোদিন ভুল ধরে নাই, হাসিনা যা বলেছে সেটাই জিহুজুর করেছে, হাসিনার সকল অপকর্মকে সমর্থন দিয়েছে, আমাদের দাবি তাদের বিচার করা হোক। কিন্তু নেহাতি যারা হচ্ছে শুধুমাত্র নৌকাকে পছন্দ করতে বলে বা সমর্থন করতে বলে তারা আওয়ামী লীগ পরিচয় দিত, তাদেরকে গ্রেফতার করে এই ধরনের হয়রানি বন্ধ করা উচিত অবিলম্বে। সম্প্রতি আমরা দেখেছি যে হবিগঞ্জের যে মাহাদিকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকেও বিশেষ কোর্ট বসিয়ে রাতের বেলায় তাকে জামিন মঞ্জুর করা হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে সুরভিকে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তী সময়ে তার জন্য রিমান্ড মঞ্জুর করার সকালে রিমান্ড হয়েছে, তারপরে হচ্ছে বিকেলে তার আবার জামিন হয়ে গেছে। তার জন্য হচ্ছে যে বিশেষ তদবিরে সেগুলো হয়েছে, বিশেষ ব্যবস্থায়। আমার প্রশ্ন হচ্ছে, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের ভূমিকা থাকার জন্যে তাদের জন্য বিশেষ আইন কার্যকর বাস্তবায়ন হয়ে থাকে, তাহলে 71কে নিয়ে যে সমস্ত গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সময় কথা বলে মামলার শিকার হয়ে তারা গ্রেপ্তার হয়েছে, যেমন যদি আমি বলি মঞ্জুর আলম পান্না, তার নামে মামলা হয়েছে, তাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে গ্রেপ্তার করে দীর্ঘ কয়েক মাস জেল খেটে তিনি বের হয়েছেন। এর সম্প্রতি আমরা দেখেছি যে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি মুক্তিযুদ্ধের পক্ষে সাংবাদিক হিসেবে পরিচিত। তো পাশাপাশি তার একটা পরিচয় আছে, আমি এখনই দিয়ে রাখি, সেটা হচ্ছে সে কিন্তু বিভিন্নভাবে মিডিয়াতে কিংবা অন্যান্য টকশোতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করে। এটা কিন্তু তার একটা অপরাধ। 24-এর পরবর্তীতে যেই দল গণহত্যা করেছে বাংলাদেশে দল আকারে,
শুধুমাত্র হাসিনা ব্যক্তি আকারে না, দল আকারে আমরা দেখেছি জুলাইয়ের মধ্যে হেলমেট পরে পরে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা সরাসরি গুলি করেছে হাতে অস্ত্র তুলে নিয়ে। দল আকারে তাদের বিরুদ্ধে সিম্প্যাথি তৈরি করা এবং তাদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা, এটা কিন্তু গণঅভ্যুত্থানের ইস্যুর সাথে একটা প্রতারণা, এবং এটার মানে ইস্যুর জন্য তাকে হচ্ছে করা হয়েছে। শুধুমাত্র সে মানে মুক্তিযুদ্ধের পক্ষের একজন হিসেবে তার পরিচয় না, তার আরো একটা পরিচয় হচ্ছে সে আওয়ামী লীগের ন্যারেটিভ উৎপাদনকারী। একজন মিডিয়া কর্মী হিসেবে আমি বলছি, আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আমি সাংবাদিকতা করি, আমার সাংবাদিকতার বয়স 15 বছর। সেই 15 বছরে আমি দেখেছি যে বিগত আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের পক্ষে বললে ওকে ঠিক আছে সাহসী সাংবাদিক, তাদের বিপক্ষে বললে দালাল চাটুকার ইত্যাদি ট্যাগ এগুলো মানে চলমান ছিল। এখনকার সময় আমি কি বলতে পারি, এখনকার সময় যদি হচ্ছে যে আমি সত্য কথা বলতে চাই তাহলে আমাকে আওয়ামী লীগের টেক দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আমি শুরু থেকে যদি বলি, দেখেন মিডিয়া ফ্রেমিং, শব্দ খেলা কিংবা শব্দ সন্ত্রাস, আমি যেটাকে আখ্যা দিয়েছি কিছুদিন আগে বলেছি। শব্দ সন্ত্রাস আখ্যা দিয়েছেন? অবশ্যই মিডিয়াতে বিশেষ করে এখন যেটা হয় অধিকাংশ শব্দ সন্ত্রাস। কলামিস্টদের হাতে যে লেখাগুলো ওঠে, যে শব্দগুলোর খেলা তারা খেলে, এটাকে শব্দ সন্ত্রাসের বাইরে আখ্যা অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে আসলে এটার বাইরে আসলে কোনো মানে মানে কি বলে বিশেষণ আমার মুখে আসে না, পাচ্ছি না। এটার সমকক্ষ কোনো বিশেষণ আমার জানা নেই। আপনি দেখেন যখন তাহারিমার সুরভির যখন বিষয়টাকে নিয়ে মিডিয়ায় নিউজ করা হয়, সকালে কোর্টে উঠানো হয়, সকালে কোর্টে, দুপুরে রিমান্ড মঞ্জুর, বিকেলে জামিন। আপনি কি বার্তা দিচ্ছেন? প্রকৃত অর্থে যা ঘটনা হয়েছে, প্রকৃত অর্থে ঘটনা যেটা ঘটেছে, আপনারা কি, আমি বলি, আপনি কি এটা কখনো কোনো মিডিয়ায় উপস্থাপন করতে দেখেছেন যে একটা 17 বছরের মেয়েকে কিভাবে 21 বছর প্রেজেন্ট করে তার রিমান্ড চাওয়া হয়? সেটা প্রতিবেদন আমরা কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে দেখিনি। কিন্তু যখন আপনি যেটা বললেন যে আইনের ক্ষেত্রে সবার সমান হচ্ছে কিনা, দেখেন তাহারিমা কিংবা মানে মাহাদির ক্ষেত্রে যেটা হয়েছে সেটাই হওয়া উচিত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। যখন অন্যায় হবে, যখন অবিচার হবে, আমরা আইনের ক্ষেত্রে আরও একটা বিষয় আমরা জানি যে 10 জন অপরাধী ছাড়া পায় পাক, কিন্তু একজন মানে নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। কিন্তু সেই ক্ষেত্রে তাহারিমা অলরেডি 11 দিন মানে জেলের কারাবাস ভোগ করেছে। তারপরে যখন সঠিক সময় যথাযথ মানে উদ্যোগের মাধ্যমে তাকে দ্রুত, যাতে তার প্রতি আর এক বিন্দু অবিচার না হয়, তার প্রতি আর এক বিন্দু জুলুম না হয়, এইটা নিশ্চিত করার জন্য যখন তার বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়, তখন সেটাকে আপনারা কি বলছেন, এটা কি সবার প্রতি সঠিক হচ্ছে কিনা, এটা কি ধরনের ফ্রেমিং আমি বলতে পারি। বাট আপনাদের দাবিটা হওয়া উচিত এরকমের, বা মিডিয়ার ফ্রেমিংটা হওয়া উচিত এরকমের যে সবার ক্ষেত্রে যাতে এই ধরনের এটা হয়, সব ভিকটিমের ক্ষেত্রে, বাংলাদেশের সব নাগরিকের ক্ষেত্রে। যদি কারো বিরুদ্ধে, একটা সাধারণ মানুষ হয়, তার বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ আসে, সেইটাও যাতে এই পরিমাণে গুরুত্ব সহকারে দেখা হয়, যাতে সে কোনোভাবেই যাতে জুলুমের শিকার না হয়, কোনোভাবে যাতে ভিকটিম না হয়, এটা হওয়া উচিত। কিন্তু মিডিয়ার ফ্রেমিংটা হয় এরকমের। আপু, আমি আপনাকে এখানে একটু থামাতে চাই। আমি বলতে চাই, আপনার কথার ভিত্তিতে যদি আমি বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে টার্গেট ছিল মূলত এই বাংলাদেশের মানুষকে তারা যে স্বপ্ন দেখিয়েছিল বা তাদের প্রতি যে কমিটমেন্ট তারা করেছিল, আপনার বক্তব্য অনুযায়ী তারা প্রায় 80% সেই কমিটমেন্ট থেকে সরে এসেছে। কারা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যে নেতারা ছিল, এখন যারা এনসিপি গঠন করে যারা আসন্ন নির্বাচনে, কিন্তু ব্যানার আকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তার দায়বদ্ধতা, তাদের এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। আমি বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে না, আমি একটু এখানে কারেকশন করতে চাই, কারণ যেটা বললাম যে এইগুলো কাট করে আসলে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। দেখেন, যখন আপনি বলবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল তারা সাবেক, এবং এখন তারা হচ্ছে রাজনৈতিক দল গঠন করেছে। যখন কোনো ব্যক্তি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়, তার বড় পরিচয় তার ব্যক্তিগত সত্তা থেকে তার রাজনৈতিক পরিচয়টা বড় হয়েছে এবং রাজনৈতিক আদর্শটা তার কাছে মেইন হয়ে ওঠে, যেটা মানে সবগুলো রাজনৈতিক দলের ক্ষেত্রে বাংলাদেশে যেটা হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটা স্টিল এখন পর্যন্ত তাদের দায়বদ্ধতা, তাদের যে কমিটমেন্ট, সেই জায়গাটায় অক্ষুণ্ণ আছে এবং তারা এখন পর্যন্ত সেই জায়গাটা নিয়েই কাজ করে যাচ্ছে। এখন যদি কেউ আগে বৈষম্য করেছে বিধায় এখন তার দায়িত্ব থেকে বিচ্যুত হয়ে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যার কমিটমেন্ট থেকে বিচ্যুত হয়, সেটার দায় অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিবে না, সেটা তার ব্যক্তিগত দায় এবং তার রাজনৈতিক। কিন্তু বর্তমান সময়ে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু তৎকালীন সময় যখন আন্দোলন শুরু হয়েছিল তখন তারা ছিল ছাগলের 14 নম্বর বাচ্চা, যারা লাইমলাইটে ছিল। মূলত আমরা কাদেরকে চিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিডার হিসেবে? মিডিয়া কাদেরকে দেখাইছে? যারা হচ্ছে আপনার এই কথার তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম। দেখেন, শুনেন, যেটা আমি অফলাইনে ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম অফ ক্যামেরায়, সেটা হচ্ছে মিডিয়া চাইলে যে কাউকে হিরো বানাতে পারে, যে কাউকে জিরো বানাতে পারে। সেই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হয়তোবা ওই সময়ে
সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদ থেকে শুরু করে এদের উপরে মিডিয়া ফোকাসটা বেশি ছিল, কিন্তু বাকি যারা ছিল তারা 14 নম্বর বাচ্চা ছিল না। তাদের সেম পরিমাণে, নাহিদ ইসলামের সেম পরিমাণে কন্ট্রিবিউশন তাদেরও ছিল, হয়তোবা তারা সেই পরিমাণে মিডিয়া ফোকাসে আসে নাই। এখন মিডিয়া ফোকাসে আসছে বলে সে নেতা, যে আসে না সেই 14 নম্বর বাচ্চা, এটা পুরোপুরি ভুল কনসেপ্ট আপনার। এটা আমার কথা না। আজকে ধরেন আমরা মিডিয়ার মানুষ যখন আমরা কথা বলি, আমরা আমাদের মন গড়া মানে কোনো কিছু বলতে পারি না। আপনি একটু আগে যেটা বললেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা এনসিপি তৈরি করেছে তারা তাদের নীতি নৈতিকতা থেকে প্রায় 80% সরে এসছে, এই কথা ঠিক কিনা? যদি এই কথা ঠিক হয় তাহলে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এখন তারা তাদের আখের গোছানোর চেষ্টা তারা করেছে, এখান থেকে তারা উপদেষ্টা পরিষদে গিয়েছে, এখান থেকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু এটা কিন্তু সাধারণ দেশের মানুষ দেখছে। এখন কথা হলো যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাখ লাখ ছাত্রদেরকে, সাধারণ ছাত্রদেরকে ব্যবহার করে যারা গুটি কয়েক মানুষ নিজেদের আখের গোছানোর জন্যে তারা স্বতঃস্ফূর্তভাবে এখন পর্যন্ত কার্যক্রম তারা পরিচালনা করছে, তাহলে আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন যারা আপনারা সাধারণ ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন সময় আপনাদের নীতি নিয়ে কথা বলে থাকেন, তা আপনারা কি আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের প্রতিবাদ জানিয়েছেন যে কেন আপনাদেরকে ব্যবহার করে তারা এই পর্যায়ে গিয়েছে, বা কেন তারা নিজেদের আখের গুছিয়েছে, বা আজকে কীভাবে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে? এই ধরনের কোনো প্রশ্ন কি আপনারা আনুষ্ঠানিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কখনো করেছেন কিনা? দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুধুমাত্র মানে এনসিপি কেন্দ্রিক না, প্রত্যেক উপদেষ্টা যারা আছে তারা যাতে তাদের আয় ব্যয়ের হিসাব থেকে শুরু করে তাদের আর্থিক অবস্থার বিবরণী দেয়, সেটার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল কাজ করছে। এবং আমরা সবাইকে প্রশ্ন করতে চাই, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিল কিন্তু পরবর্তীতে তাদের জায়গা থেকে বিচ্যুত হয়েছে কিংবা কমিটমেন্ট থেকে বিচ্যুত হয়েছে, আমাদের প্রশ্নগুলো সবাইকে, শুধুমাত্র এনসিপি কিংবা নির্দিষ্ট কিছু ব্যক্তিকেন্দ্রিক না। আমি আগে বলেছি মিডিয়া ফ্রেমিং খুব ভয়ানক জিনিস। অপরাধের ক্ষেত্রে যদি বলি, এমন এমন রাঘববোল আছে তারা হয়তো বা মিডিয়ার নজরেই আসেন, কিন্তু আপনারা এই যে মিডিয়া ফ্রেমিং করে মিডিয়াকে যে বারবার আপনারা দোষ দিচ্ছেন, এই মিডিয়ার কারণে কি এই আন্দোলন মানে বেগবান হয়েছে সেটা কি অস্বীকার করবেন? অবশ্যই, কিন্তু আমি এখানে একটু আপনি মিডিয়াকে বারবার হচ্ছে যে আপনি দোষারোপ করছেন, কিন্তু মিডিয়া তো অনেক ভালো কাজ করে, সেটা বেশি প্রশংসা তো আমরা পাওয়ার দাবি রাখি না। অবশ্যই আমি বলি, এখানে একটু বলি, আর এখানে আসলে রাগ করার কিছু নেই, এটা একটু বলি। প্রথমত বিষয় হচ্ছে, আমরা দেখেছি জুলাইয়ে একদম মাঠ থেকে যারা সংবাদ সংগ্রহ করে, আমাদের সাথে ছিল সাংবাদিকরা, তারা অনেকেই কিন্তু জুলাইয়ের মধ্যে বিভিন্ন সংবাদ সংগ্রহ করেছে, সেগুলো নিয়ে এসেছে, কিন্তু মিডিয়া হাউস থেকে অনেক চাপে সেগুলো প্রচার করা হয়নি। আমরা বলছি না মিডিয়া ফ্রেমিং খুব, মানে মিডিয়ার সবাই খুব আমাদের বিরোধী কিংবা ভুল তথ্য দিয়ে আমাদেরকে কাল্ট করার চেষ্টা করছে, কিন্তু মিডিয়ার যে বড় বড় মাথা যারা আসলে সিদ্ধান্তগুলো নেয়, যারা আসলে ডিসিশন মেকার, সেই ক্ষেত্রে অনেকাংশেই আওয়ামী সেটআপটা, আওয়ামীর আপু আপনি কি জানেন আছে, অনেক জায়গায় বহাল আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার এই কথার সাথে আমি শতভাগ সহমত। আপনি কি জানেন যে কিন্তু মিডিয়া সব সময়, সাংবাদিকরা এখন পর্যন্ত স্টিল চেষ্টা করে যাচ্ছে আমাদের পক্ষে কথা বলার ক্ষেত্রে, কিন্তু তারা জানেন আপু ওই ভয়েসটা আসলে মিডিয়া সব সময় ইসের বাইরে উঠতে পারে না। মিডিয়া সব সময় ক্ষমতাসীনদের দ্বারা কুক্ষিগত, এটাকে আপনি বিশ্বাস করেন বা মানেন? কিছুটা, আমার কাছে আমি এটা কিছুটা বিশ্বাস করি। আসলে আপনি মিডিয়া নিয়ে কতটুকু আপনার অভিজ্ঞতা আমি জানি না, তবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, ধরুন আমার সাংবাদিকতার বয়স যদি 15 বছর হয়ে থাকে, তো বিগত সময়গুলোতে আওয়ামী লীগের পুরো সময়টা আমি দেখেছি। তো সেই সময় বাংলাদেশে যতগুলো মানে প্রতিষ্ঠান ছিল, ম্যাক্সিমাম প্রতিষ্ঠান হচ্ছে যে আওয়ামী মাইন্ডের ছিল, সেগুলোর মালিক ছিল আওয়ামী মাইন্ডের, বা হয় রাজনীতি করে বা হচ্ছে চাইলেও ক্ষমতার বাহিরে গিয়ে আসলে প্রশ্ন করে সে প্রতিষ্ঠান টিকবে না। তো এই বর্তমান প্রেক্ষাপটে কি আমরা স্বাধীন? আপনার কি মনে হয়? অবশ্যই এইটা হওয়া উচিত না। আমরা যখন আমি বলি বর্তমান প্রেক্ষাপটেও মিডিয়াগুলো স্বাধীন না, কেননা যখন ভিন্ন মত কিংবা অন্য কোনো মানে প্রকাশ করার কারণে যখন হচ্ছে মিডিয়াগুলোকে অ্যাটাক করা হয়, তাহলে মিডিয়ার স্বাধীনতাটা নিয়ে আমাদের প্রশ্ন জাগে। আমরা দেখেছি বিভিন্ন সময় আসলে মিডিয়ার উপরে 5 তারিখের পরও আক্রমণ করা হয়েছে, যেটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত, এবং এইটার দায়ও আসলে অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা দেখেছি দুইজন ছাত্র উপদেষ্টারাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, কিন্তু তারা কতটুকু সংস্কার করেছে আমি জানি না। দেখেন, গণঅভ্যুত্থানের পরে 5 তারিখের পরে এই এত শত সহস্র শহীদদের রক্তের বিনিময়ে দায় নিয়ে আপনারা যদি ডকুমেন্টেশন তৈরি করা, চলচ্চিত্র তৈরি করা, এগুলোকে আপনাদের কাজ হিসেবে ধরে নেন, তাহলে আপনারা উপদেষ্টা হিসেবে অযোগ্য, এবং অযোগ্যতার খাতিরেই আপনারা উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছিলেন। আমরা দেখেছি যে মাহফুজ আলম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার পর তার কি কাজ করেছে সেটা নিয়ে একটা পোস্ট করেছিল, সেখানে বেশিরভাগ কাজে ছিল এই যে ডকুমেন্টেশন করা, এই প্রশিক্ষণের তৈরি করা, এইটা হচ্ছে সিরিজ টাইপের এগুলো তৈরি করা, এগুলো অনেকগুলো বিষয় তিনি প্রকাশ করেছেন। তো একজন উপদেষ্টার কাজ তো মিডিয়া তৈরি করা না,
মানে ডকুমেন্টেশন তৈরি করা না, একজন উপদেষ্টার কাজ হচ্ছে একটা মানে রাস্তা তৈরি করা, যেই রাস্তা দিয়ে চললে, যেই রাস্তা দিয়ে হাঁটলে মিডিয়াগুলো কখনো আর ফ্যাসিবাদের কবলে পড়বে না, মিডিয়াগুলো কখনো আর হচ্ছে কেউ দখল করতে পারবে না, কেউ মিডিয়ার উপর প্রেশার ক্রিয়েট করতে পারবে না, এই ধরনের একটা সিস্টেম চালু করা, এই ধরনের একটা সিস্টেম ডেভেলপ করা ছিল একটা উপদেষ্টার কাজ। একটা উপদেষ্টার কাজ হচ্ছে ওই যে শর্ট ফিল্ম তৈরি করা না। তো এই বিষয়গুলো আসলে তারা কি কতটুকু কাজ করেছে আমি জানি না, এবং আশা করি দেশের জনগণ তাদেরকে এই প্রশ্নগুলো করবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হলো, সেই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে পুরনো সংবিধানের আলোকে। ওকে, কিন্তু এটা নিয়ে অনেকেই বলেছিল যেন বিপ্লবী সরকার গঠন করা হয়, তারা যেন স্মৃতিসৌধে গিয়ে বা শহীদ মিনারে গিয়ে যেন তারা শপথ গ্রহণ করে, পুরনো সংবিধান বাতিলের একটা প্রক্রিয়া। কিন্তু তারা পুরনো সংবিধানের আলোকেই শপথ নিয়ে উপদেষ্টা পরিষদ এখন পর্যন্ত তাদের কার্যক্রম চালাচ্ছে। কিন্তু পুরনো সংবিধানে উল্লেখ করা আছে যদি সংসদ ভেঙে যায় 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু সেই নির্বাচন হতে যাচ্ছে প্রায় 2 বছর পরে। এখন কথা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই দেশের খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন এই মুহূর্তে। সেটা আমরা সব শ্রেণী পেশার মানুষ সেটা বিশ্বাস করি যে দেশে একটা গণতান্ত্রিক সরকার আসা খুবই প্রয়োজন দেশের সার্বিক পরিস্থিতি ঠিক করার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, বিগত সময়ে আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে এই দেশে উন্নয়ন হচ্ছে, সেটা মানুষ স্বীকার করে, কিন্তু মানুষ এটাও সমালোচনা করে যে আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করেছে এবং কয়েকটা নির্বাচনে বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আওয়ামী লীগ দেয়নি, যার ফলে আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত যে নির্বাচনগুলো সেই নির্বাচনগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। গ্রহণযোগ্যতা পায় না। সেই প্রশ্নবোধক চিহ্নর পাশাপাশি আওয়ামী লীগের ভিতরে কিন্তু একটা বিশাল দুর্বলতা সবসময় কাজ করেছে। সেই দুর্বলতা থেকেই গণ অভ্যুত্থান, এবং যখন আমি আপনাকে বললাম যে এই যে আপামর জনগোষ্ঠী যখন এই আন্দোলনে অংশগ্রহণ করে আপনাদেরকে সাপোর্ট করে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটায়, সেখানে কিন্তু মানুষের একটা খুব বড় ছিল যে ভোটের অধিকার হরণ হয়েছে তারা তাদের মানে ভোটটা পর্যন্ত দিতে পারছে না। নাগরিক হিসেবে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করে আপনাদের সাথে একতা পোষণ করেছে এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এখন এই অন্তর্বর্তী সরকার যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া করছে, আওয়ামী লীগ এই দেশের একটা বৃহৎ দল, আওয়ামী লীগ এবং বিএনপি যাদের ফ্যান ফলোয়ার প্রায় সমান। তো বৃহৎ একটা অংশ যদি গিয়ে দেখে ভোটারের যে মার্কার যে তালিকা থাকবে, প্রতীকের তালিকা থাকবে, সেই তালিকায় নৌকার প্রতীক নেই, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে না। এই নির্বাচনটা মানে কি মনে হয় আপনার কাছে, এটাও কি প্রশ্নবিদ্ধ হতে পারে বা তাদের যারা সরকারে আসবে তাদের ভিতরে কোনো দুর্বলতা কাজ করবে বলে আপনি মনে করেন? 24-এর এই গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার হলো, বিভিন্ন দায়িত্ব তারা পালন করছে, সর্বশেষ দায়িত্ব হিসেবে তারা একটা ইলেকশনের আয়োজন করতেছে, এবং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা নির্বাচিত সরকার এসে দেশের দায়ভার গ্রহণ করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়। এবং সেটার ক্ষেত্রে যদি বলি, আপনি যেটা বললেন যে বিগত 3টে ইলেকশন যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখন তাদের সমর্থক 30 to 40% মতো ভোটে তারা, আমি যদি ভুল না করি, তারা ক্ষমতায় এসেছিল। তাদের এই সমর্থন, জনসমর্থন কিংবা তাদের এই জনগণের সাথে সম্পৃক্ততা যদি বজায় থাকতো, তাহলে পরবর্তী 2টা ইলেকশন তাদেরকে কারচুপি করে হচ্ছে মানে পরবর্তী যে মানে মোট 3টে ইলেকশনের মধ্যে পরবর্তী 3টে ইলেকশন তাদেরকে কারচুপি করে ক্ষমতায় থাকতে হতো না। তো সেই জায়গা থেকে বলা চলে, এবং তারা এটা জানতো যে তাদের জনসমর্থন তাদের কাজের জন্য কমতেছে, এবং তারা শুধুমাত্র যে ভোটাধিকার হরণ করেছে এমন না, প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার হরণ করেছে। সেটা তার বাক স্বাধীনতাকে হরণ করেছে, তার কর্মক্ষেত্রের স্বাধীনতাকে হরণ করেছে, মিডিয়ার স্বাতন্ত্র্যতাকে তারা হরণ করেছে, বিভিন্নভাবে প্রেশারাইজ করেছে, সব ক্ষেত্রে, এভরি সেক্টর। তো সেই জায়গায় তাদের সমর্থন কিন্তু কমেছে, এবং যার প্রেক্ষাপটে তারা একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার মতো তাদের মানসিক শক্তিটা ছিল না, যার ফলে তারা দিনের ভোট রাতে করেছে। তো সেই জায়গায় যদি বলি, আওয়ামী লীগের যেই এখনো মিডিয়ায় দেখানো হয় 33 থেকে 40% সমর্থক তাদেরকে আপনারা নির্বাচনে আসতে দেবেন না, এটা নাই তো ভাই। এটা থাকলে তো তাদের 2টা-3টা ইলেকশন হচ্ছে মানে চুরি করে করতে হয় না, রাতে করতে হয় না, মৃত্যু মানুষ এসে ভোট দিয়ে যায়, এই ইলেকশন তাদের হওয়ার কথা না। তো যদি ওই রকমভাবে বলেন, তাইলে আসলে আওয়ামী লীগের 30 থেকে 40% সমর্থন থাকলে তারা ফেয়ারভাবে ইলেকশন করেই মানে 3 বছর এই 3 টার্মে ক্ষমতায় থাকতে পারতো। সেটা তাদের নাই, তারা নিজেরাও জানে। এটার জন্যই তারা ইলেকশনটা করতে পারে না। সেই জায়গায় যদি বলি, এটার সংখ্যাটা খুবই কম এখন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে। নিতান্তই আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের নেতা ছাড়া মানে কি বলে, আওয়ামী লীগের সমর্থক যারা আওয়ামী লীগের কর্মকাণ্ডকে সত্যিকার অর্থে জানে যে আওয়ামী লীগ 17 বছর কী করছে, তাদের দুর্নীতি, অপরাধ, গুম খুন, তাদের আসলে সমর্থনটা নাই। যারা প্রথমবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠাইছিল ফেয়ার ইলেকশনে, তারা মানে 1 টার্ম পরে 2 টার্ম পরে আওয়ামী লীগকে ভোট দিত না, এটা জানেই কিন্তু আওয়ামী লীগ এই ভোট চুরির
এইগুলা ইলেকশনগুলো করছে। তো সেই জায়গা থেকে আসলে আওয়ামী লীগের যে সমর্থন দেখানো হচ্ছে এটা আসলে পুরোপুরি ভুল একটা ধারণা। সঠিকভাবে জরিপ করা আসলে এটার পার্সেন্টেজ অর্ধেকও টিকবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে 12 তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার তফসিল ঘোষণা করা হয়েছে এবং তফসিল অনুযায়ী আমরা সেটাই জানি যে 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত আমরা মিডিয়া কর্মীরা মাঠে গেলে সাধারণ মানুষ আমাদেরকে এখনো প্রশ্ন করে ভোট কি আদৌ হবে। মানুষ যে এই যে এখনো যে একটা কনফিউশন মানুষের মধ্যে, এটা কি আপনি জানেন? আমার মধ্যেও থাকে, মাঝে মাঝে কাজ করে। তফসিল হওয়ার আগ পর্যন্ত প্রশ্ন ছিল তফসিল কি আদৌ সঠিক টাইমে মানে নির্দিষ্ট টাইমের মধ্যে হবে কিনা। মানে কেন আপনি কেন মনে করছেন যে 12 ফেব্রুয়ারি মানে ভোট হবে কিনা এরকম কনফিউশন আপনার মধ্যে মধ্যে? আশা করি, কারণ ডক্টর ইউনূসের প্রতি অ্যাটলিস্ট এই ভরসাটুকু রাখি যে সে দেশ থেকে যাওয়ার আগে নিজেকে কাল্ট হিসেবে উপস্থাপন করবেন না। তো সেই জায়গা থেকে তার একটা ইলেকশন বাধ্যতামূলক আয়োজন করতে হবে এবং সে সেই দায়িত্বটা পালন করবে। আপনার কাছে কি মনে হয় যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হবে? আমি এটা মনে করি না, কেননা যেটা আমি বললাম শুরুতেই মাঝখানে বলেছি যে প্রশাসনের অলরেডি গুলশান, মগবাজার, বাংলা মোটর জায়গাগুলোতে সেজদা দেওয়া শুরু হয়ে গেছে। তো যখন কোনো প্রশাসন কোনো রাজনৈতিক দল এক বা একাধিক হতে পারে রাজনৈতিক দলের প্রতি বায়াস হবে, তাদের প্রতি সফট কর্নার কাজ করবে, তাদের এক্সট্রা প্রিভিলেজ দিবে, তখন সাধারণ জনগণ তখন সাধারণ জনগণ যেটা চায় সেটা সঠিকভাবে প্রতিফলিত হবে কিনা এটা প্রশ্ন। কারণ ধরেন সাধারণ জনগণ বিএনপি কি চায় কিন্তু প্রশাসন বিএনপিকে এক্সট্রা সুবিধা দিচ্ছে, তাহলে কি ইলেকশন ফেয়ার? তাহলে তো ফেয়ার না। ধরেন সাধারণ জনগণ জামাতকে চায় কিন্তু প্রশাসন জামাতকে সুবিধা দিচ্ছে, তাইলে কি ইলেকশন ফেয়ার? তাইলেও তো ফেয়ার না। প্রশাসন তো থাকতে হবে নিরপেক্ষ। প্রশাসন কেন একতরফাভাবে অন্য কাউকে বিশেষ সুবিধা দিবে? এটার কোনো সুযোগ নেই। এবং কিন্তু আপনারা তো বলছেন যে এই প্রশাসনে, আপনারা কিন্তু বলছেন যে এই প্রশাসনই আওয়ামী লীগের প্রশাসন। এই প্রশাসন হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে দেখেন, এই প্রশাসন আওয়ামী লীগের প্রশাসন, আবার এই প্রশাসন সময় বিশেষে বিএনপির প্রশাসন, আবার এই প্রশাসন সময় বিশেষে জামাতেরও প্রশাসন। কারণ এই যে বাংলাদেশের যে কাঠামো, যে সেটআপ, এই সেটআপমেন্টটা হচ্ছে সরকারের সেটআপ, মানে সরকারে যে থাকবে তার সেটআপ। তাহলে এই গণ অভ্যুত্থান কেন? গণ অভ্যুত্থান এই জন্য কারণ এইটাকে এমনভাবে কুলুষিত করা হয়েছে, এমনভাবে কুক্ষিগত করা হয়েছে যে প্রশাসনও অপরাধ, কোনটা ভুল কোনটা সঠিক, কোন আদেশ পালন করতে হবে কোন আদেশ পালন করতে হবে না, এই জায়গাটা প্রশাসন ভুলে গিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য না হয়, তাহলে তো এই যে গণ অভ্যুত্থান, যে দেশের লাখো জনতা যারা রাস্তায় নেমে এসেছিল আপনাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে, আপনার কি মনে হয় যে এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে? এদেশের জনগণ আমাদেরকে ক্ষমা না করলেও ডক্টর ইউনূসকে ক্ষমা করবে না। কারণ 5 তারিখের পরে যে নামটা সব থেকে বেশি সাদরে গ্রহণ করেছে সেটা হচ্ছে ডক্টর ইউনূস। মানুষ উপদেষ্টা পরিষদ নিয়ে কোনো প্রশ্ন করেনি যখন শুনেছে যে এটার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন। তো তার প্রতি মানুষের ওই বিশ্বাস, ওই আস্থাটা ছিল। তো ইউনূস সরকার যদি নিজের দায় মুক্তির জন্য এখন শুধুমাত্র একটা পাতানো ইলেকশন দিয়ে চলে যায়, এই দায়ে জনগণের কাছে তাদেরকে দিতে হবে, তারা দেশ ছেড়ে যেতে পারবে না। এবং যদি যেও থাকে ইতিহাসের কাছে এই দায় থেকে তারা কখনো মুক্ত হবে না। আমরা দেখেছি মুজিব মারা যাওয়ার পরেও এখনো তাকে আমরা বাকশাল বলি, বাকশালের পিতা বলি। হ্যাঁ, তো সে কিন্তু মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু তার সর্বশেষ কর্মকাণ্ডের জন্য আমরা তাকে বাকশালের পিতাও বলি। তো ইউনূস যাই করুক, সে নোবেল বিজয়ী হোক আর দেশ বরণ্য আরও যত কোনো খ্যাতিই থাকুক না কেন, সে যদি গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করে তাহলে এই দায় সে কোনোভাবেই এড়াতে পারবে না। সেটা মানে স্বর্গে গিয়েও সম্ভব হবে না, সেখানেও তাকে এই দায় নিতে হবে। আপনারা সে দায় এড়াতে পারবেন কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত যাদের ডাকে লক্ষ কোটি জনতা রাজপথে নেমে এসেছে। দেখেন, ব্যানার আকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মকভাবে এখনও চেষ্টা করছে, কিন্তু ব্যক্তি আকারে যদি বলি, যারা বৈষম্যর নাম নিয়ে উপদেষ্টা পরিষদে ছিল, ছাত্রদের থেকে শুরু করে এখনও যারা উপদেষ্টা পরিষদে আছে, এইটার দায় সবথেকে বেশি বৈষম্যর হিসেবে যদি বলি তাদের উপরে বর্তায়। কারণ তারা দায়িত্ব পেয়েছিল সংস্কারগুলো করার, এই বিষয়গুলো ঠিক করার, প্রশাসনকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার, প্রশাসনের এই বায়াসনেস থেকে দূর করে তাদেরকে একটা নিরপেক্ষ প্রশাসন বানানোর। তো যারা বানায়নি এই দায়টা সর্বাধিকভাবে তাদের। এবং আমাদের দায় এতটুকুই যে শহীদের রক্তের কাছে আমরা সারা জীবন মানে ছোট হয়ে যাব, যে আমরা যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষার কথা নিয়ে ডাক দিয়েছিলাম, আমরা নিজেরাও কিন্তু ওই মৃত্যুর তামান্না নিয়েই, ওই শহীদের তামান্না নিয়ে যুক্ত হয়েছিলাম, শহীদের তামান্না নিয়ে। কিন্তু আমাদেরও কাছেও আমাদের জীবনের জন্য সেটা অপ্রাপ্তি, অপূর্ণতা। এবং শহীদদের পরিবারে এখন আমরা যাই, দেখা হয়, কথা হয় তাদের সাথে, তখন আসলে ওই মুখটা থাকবে না।
যখন তারা কিন্তু দেখবে এই গণঅভ্যুত্থানে যে সমস্ত মানুষ আহত বা নিহত হয়েছিলেন, যে সমস্ত ছাত্র বা জনতা, তাদের খোঁজ খবর তো এই যে ছাত্র উপদেষ্টা যারা আছে মূলত তাদের রক্তের উপর দাঁড়িয়ে বা তাদেরকে বেচ করেই তো তারা এই সুবিধাটা নিয়েছে, কিন্তু সেই সমস্ত পরিবারগুলোর খোঁজ খবর কি তারা নিয়েছে বা নিচ্ছে বা ভবিষ্যতে নেবে বলে আপনি মনে করেন কি? দেখেন, তেলা মাথায় তেল সবাই দেয়। শহীদ আনাসের পরিবারে অনেক উপদেষ্টা গিয়েছে, শহীদ আবু সাইদ ভাইয়ের পরিবারের সাথে অনেক উপদেষ্টারা দেখা করেছে, কথা বলেছে, তার কবর জিয়ারত করেছে। মুগ্ধর ভাইকে অনেকেই চেনে, অনেকের সাথে যোগাযোগ হয়েছে, তাদের পরিবারের সাথে অনেক সরকারের তরফ থেকে দেখা করেছে। কিন্তু আপনি বলতে পারবেন শহীদ নিশান যে শহীদ হওয়ার সময় তার একজন সন্তান গর্ভাবস্থায় ছিল, তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, যেই সন্তান তার বাবাকে দেখেনি, ওই পরিবারে কোনো উপদেষ্টা গিয়েছে কিনা? আপনি বলতে পারবেন যে সন্তান হচ্ছে জুলাইয়ের সময় তার মায়ের আদেশ অমান্য করে জুলাইয়ের আন্দোলনে গিয়ে অন্ধ হয়েছে, সেই মানে আহতর সাথে কোনো উপদেষ্টা দেখা করেছে কিনা? করি নাই। কারণ যারা ওই একটু পরিচিত হয়েছে, সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে বললাম পরিচিতি, ভাইরাল হওয়া, আলোচনায় আসা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি ম্যাটার করে। তাদের ওই তেলা মাথায় সবাই তেল দিতে গিয়েছে। গত 12ই আগস্ট ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবলোকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি গত পরশুদিন মুসাব্বির নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই যে পরপর এক মাসের মধ্যেই প্রায় 2টা নিহতের ঘটনা আমরা দেখলাম বা বাংলাদেশের মানুষ দেখলো, এগুলো সামনে আসছে, তো এছাড়াও আরো অনেকগুলো ঘটনা আছে, এছাড়াও আরো অনেক ঘটনাই ঘটে গেছে আমাদের দেশে যেগুলো আমরা দেখিনি বা মিডিয়াতে প্রকাশ আসেনি পাইনি। ওইভাবে। তো আপনি একজন জুলাই যোদ্ধা হিসেবে বা জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা হিসেবে আপনি কিভাবে দেখেন, বা আপনাদের নিজেদের বেলা আসলে এই ধরনের কোনো হুমকি বা কোনো সংখ্যা আপনারা ফিল করেন কিনা? দেখেন, শঙ্কা কিংবা হুমকির বিষয়টা একটু পরে বলছি, আগে বলি যে এই যে মুসাব্বির ভাই যিনি যাকে গুলি করে হত্যা করা হয়েছে, তার বিষয়ে কিন্তু বিএনপির একজন সিনিয়র পর্যায়ের নেতা সালাউদ্দিন বলেছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে, যাদের সংগ্রামের উপরে দাঁড়িয়ে আপনারা দেশে আসার সুযোগ পেলেন, দেশে রাজনীতি করার সুযোগ পেলেন, তাদের উপরে হওয়া হত্যার উপরে তো আর কোনো জুলুম হয় না আসলে। এই ধরনের জুলুমকেও যখন আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলেন, এই বিষয়গুলো আমরা ভিতর থেকে আসলে আশাহত হই। আপনাদের প্রতি বিশ্বাস, আস্থা এবং সম্মানের জায়গাটা কমে আসে। হাদিবের ক্ষেত্রে যদি বলি, অনেক ক্ষেত্রে বলা হয় যে নির্বাচনী বিষয়কে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। দেখেন, বিএনপির একটা আসন গেলে বিএনপির জন্য খুব বেশি সমস্যা না। ঢাকা 8 আসন ধরেই নিলাম যে হাদিভাই জিততো, এটা বিএনপির জন্য বড় ফ্যাক্ট না। কিন্তু ফ্যাক্ট এই জায়গায়, হাদিভাই যেই কালচার তৈরি করার পথে ছিলেন, যে আমরা দেখেছি বিগত সময়ে প্রার্থীরা টাকা দেয়, টাকা দিয়ে ভোট কেনে, প্রার্থীরা হচ্ছে মানে জনসাধারণের পিছনে টাকা খরচ করতো। কিন্তু হাদিভাই রাস্তায় বেরোলে, একজন ভিডিওর মধ্যে আছে একজন ওই যে আখের রস বিক্রেতা, সে তার পকেট থেকে বের করে হাদিভাইকে টাকা দিয়ে দিচ্ছে, এটা আপনার প্রচারণার কাজে লাগাইয়েন। তো তারা যেই কালচারটা তৈরি করতে চেয়েছিল, যেই সিস্টেমটা শুরু হতে যাচ্ছিল, যে আগের সেই চিরাই তো খেলার নিয়ম বদলায় যাইতেছিল, এটা তো অ্যালার্মিং ছিল। এই প্রসেস চলতে থাকলে সেই লুটেরা তো শাইন করতে পারবে না, এটা সমস্যা ছিল। হাদি ভাই যে আজাদির কথা বলেছে, যে বাংলাদেশ ঘাস খাইয়া হইলেও অস্ত্র কিনো, এগুলো তো সমস্যাজনক ছিল তাদের কাছে, যারা আসলে এই দেশটাকে এইভাবেই চালাতে চায়। তো হাদি ভাইয়ের ক্ষেত্রেও এই বিষয়টাই ঘটেছে, যে বাংলাদেশের বড় সমস্যা কি, যারা দেশ নিয়ে সত্যিকার অর্থে চিন্তা করে, যারা দেশের জন্য ভালো কিছু চিন্তা করে, তাদের জন্য এই দেশটা নরকে পরিণত হয়ে যায় একটা সময়। তো হাদি ভাই সেই নরক থেকে মুক্তি পেয়েছেন, আশা করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। এবং আমাদের বিষয়ে আসি, আমাদের ক্ষেত্রে প্রতিনিয়ত, বিশেষ করে মানে জুলাইয়ের পরে সবাই কম বেশি যারা সামনে ছিল হুমকি পেয়েছে, যে প্রাণনাশের হুমকি থেকে শুরু করে নানাবিধ হুমকি ধামকির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা আরও ভয়াবহ, কারণ মেয়েদেরকে ভাবা হয় দুর্বল, তাদেরকে চাইলেই একটা মানে পরিবারে একটা ফোন দিয়ে হুমকি দেওয়া খুব সহজ, এবং ভয়ও পাওয়ানো খুব সহজ। এবং মেয়েদের ক্ষেত্রে শুধু হত্যা না, তাদের সম্মানহানি, ধর্ষণ থেকে শুরু করে এই ধরনের হুমকি সব থেকে বেশি দেওয়া হয়। আপনি চিন্তা করতে পারেন, একটা মেয়ের পরিবারে, আমাদের পরিবারে ফোন দিয়ে কিভাবে তাকে ধর্ষণ করা হবে এই বর্ণনা করে তাকে হুমকি দেওয়া হয়। কতটা বিভৎস এই ধরনের হুমকিগুলো, কতটা বিভৎসতার মধ্য দিয়ে আমরা দিন পার করি, এটা আসলে মানে প্রকাশ করা খুব কঠিন। এই অনুভূতিগুলো ব্যক্ত করার মতো শব্দ আমার জানা নেই, আশা করি কোনো মেয়েরই জানা নেই যে এই অনুভূতি সে কীভাবে ব্যক্ত করবে।
এবং চিন্তা করেন আমাদেরকে হুমকি দেওয়া হয় এভাবে যে গতকালকে খুব সম্ভবত যে আমাকে আমার বাবার সামনে রেপ করা হবে, এইটা হচ্ছে আমাদের একমাত্র শাস্তি। তো আমি বলি যারা আসলে এই ধরনের হুমকি দিয়ে ভাবেন যে আমরা পিছিয়ে যাব কিংবা আমাদের এই সংগ্রাম, দেশ নিয়ে চিন্তা কিংবা এই লড়াই আপনারা থামিয়ে দিতে পারবেন, তারা হাদি ভাইকে চেনেন, হাদি ভাইকে দেখেন। হাদি ভাইয়ের একটা কণ্ঠ রোধ করতে গিয়ে পুরো বাংলাদেশকে আপনারা হাদি বানিয়ে দিয়েছেন। তো আমাদের মতো মানুষজন যারা সত্যিকার অর্থে দেশের জন্য চিন্তা করি, আমাদেরকে আসলে ওই যে হাদি ভাইয়ের ভাষায় বলি, একমাত্র গুলি করা ছাড়া আমাদেরকে থামানো যাবে না, আমাদেরকে একমাত্র মেরে ফেলা ছাড়া আমাদেরকে থামানো যাবে না। তো এই ধরনের হুমকি কিংবা ভয় আমরা জুলাই কাটিয়ে উঠেই তারপরেই রাজপথে নেমেছি। আমরা এগুলোকে আসলে খুব বেশি পরোয়া করি না। তারপরেও বলবো সরকারের এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখা উচিত এবং প্রত্যেকটা নাগরিকের, শুধুমাত্র আমরা যারা জুলাই, আমি বলবো না জুলাইয়ের নেতাদের না, প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত করা উচিত। তাহলেই বাংলাদেশ মানে তার লড়াইয়ে অগ্রসর হতে পারবে। কেননা হাদি ভাইয়ের বিচার না হলে বাংলাদেশে আর একটা হাদি তৈরি হতে লক্ষ বছর সময় লেগে যাবে। তো বিচারগুলো করেন সঠিকভাবে, মানে প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করেন, দেশ এমনি এগিয়ে যাবে। মানে 2026 সালের ত্রয়োদশ সংসদ নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন বাংলাদেশের জনগণের বহুল প্রতীক্ষিত, আকাঙ্ক্ষিত। গত 3টা ভোটে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এবার জনগণ আশা করছে তারা সঠিক, সুস্থ এবং সুন্দর, স্বচ্ছ নিরপেক্ষ পরিবেশে তারা ভোট প্রদান করতে পারবে। আশা করি সরকার এই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে একটা নিরপেক্ষ, স্বচ্ছ ভোটের আয়োজন করবে। এবং এই ভোটে আরও একটা ভোট আছে, সেটা হচ্ছে গণভোট। গণভোটে 2টা উত্তর, হ্যাঁ এবং না। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা যারা বাংলাদেশের পক্ষে কথা বলেন, বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, বাংলাদেশকে ভালোবাসেন, তারা অবশ্যই গণভোটে হ্যাঁ দিবেন। এবং যারা না ভোট দেওয়ার প্রচারণা করছে তাদেরকে চিনে রাখুন, তারা শুধুমাত্র মানে জুলাইয়ের শত্রু না, তারা 1400 শহীদের শত্রু, তারা বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে আহত 20,000 আহত শত্রু, এবং তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের শত্রু। কারণ এই গণভোট বাস্তবায়িত হলে কেউ আর এই দেশে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, কেউ আর হাসিনা হয়ে উঠতে পারবে না, কেউ একনায়কতন্ত্র কায়েম করতে পারবে না। কিন্তু যারা এইটাই বজায় রাখতে চায়, তারা আবারও হাসিনা হয়ে উঠতে চায়, হাসিনার পথ অনুসরণ করতে চায়। আপনারা তাদেরকে চিনে রাখুন এবং তাদেরকে প্রতিহত করুন। এবং শুধু গণভোট নয়, তাদেরকে ব্যালট বিপ্লবেও তাদের অবস্থান বুঝিয়ে দিবেন বলে আশা করি। এবং আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান 2টা ভোট, পার্লামেন্টের যে ভোট, সেটি আপনি আপনার সঠিক প্রতিনিধিকে দান করুন এবং গণভোটে অবশ্যই হ্যাঁ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে, দেশবিরোধী সকল কার্যক্রমকে প্রতিরোধ করতে এবং দেশপ্রেমিক জনতার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন। গণভোটে একটাই ভোট, গণভোটে হ্যাঁ, জয়যুক্ত হোক। ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথিকে, যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। দেখা হবে আবারও নতুন কোনো সুসংলাপে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো আমি এস এম শামীম এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।